السلام عليكم ورحمة الله وبركاته. مرحبا بكم في درسنا الجديد في يوم جديد في آخر درسنا من سلسلة دروس دورة خط الرقعة والمحادثة العربية. আমাদের বেসিক অ্যারাবিক ক্যালিগ্রাফি খত্ত রুকা ও অ্যারাবিক স্পোকেন কোর্সের ধারাবাহিকতায় আমাদের শেষ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাস আমাদের কোর্সের ধারাবাহিক অনুযায়ী আমাদের শেষ ক্লাস। আমরা পূর্বে 9টি লাইভ ক্লাস করিয়েছি, আজকে আমাদের 10ম লাইভ ক্লাস এবং শেষ ক্লাস। এই ক্লাসের মধ্যে আমাদের বড় একটি অংশ থাকবে খত্তেরুকায় কালি ও কলম ব্যবহার। খত্তেরুকায় কালি ও কলম ব্যবহার, এটি আমরা প্র্যাকটিক্যালি দেখাবো আমাদের আজকের ক্লাসের শেষে। তার আগে আমরা আজকে ক্লাসের মধ্যে যা যা শিখব, আমাদের কোর্স রিভিশন, অর্থাৎ আমরা এই কোর্সের মধ্যে যে ক্লাসগুলো করিয়েছি বা করেছি সেই তথ্যগুলো আমরা এখানে দ্রুত উপস্থাপন করব। খত্তরুকায় কালি প্রস্তুত করব যেভাবে, খত্তরুকায় কলম ধরার সঠিক পদ্ধতি, প্রশ্ন উত্তর পর্ব ও কোর্স রিভিউ, আপনাদের থেকে আমরা কিছু রিভিউ নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রথমে আমাদের কোর্স যে রিভিশন আছে, কোর্স রিভিশন পর্বে চলে যাচ্ছি। অর্থাৎ আমরা শুরু থেকে যেই আলোচনাগুলো আমরা গুরুত্ব সহকারে উপস্থাপন করেছি তা আমরা এক নজরে দেখে নেব। প্রথমে খত্তরুকা হস্তলিপি সংখ্যা ও উৎপত্তি। আচ্ছা, সংখ্যা ও উৎপত্তি অর্থাৎ অ্যারাবিক ক্যালিগ্রাফি খত্তরুকার পরিচিতি ও উৎপত্তি এই বিষয়টি। খত্তরুকা আরবি হস্তলিপির 6টি মূল ধারার একটি। আরবি হস্তলিপির 6টি মূল ধারার একটি। 6টি মূল ধারার মধ্যে আমরা বলেছিলাম খত্তুন নাস, আল খত্তুদ দিওয়ানি, খত্তু সুলুস, খত্তে ফারিসি, খত্তে কুফি, খত্তরুকা। তো খত্তরুকা এটি অ্যারাবিক ক্যালিগ্রাফি এর মূল ধারার একটি ধারা। এটি সবচেয়ে সহজ ও দ্রুত লিখনযোগ্য ধারা। রিকা ও নরম কুফি হস্তলিপি থেকে উদ্ভূত। এটি একটি মত হিসেবে এটি প্রাচীন যেই খত্ত রেকা ছিল সেই রেকা থেকে এটি উদ্ভূত হয়েছে। এটি একটি মত, তবে এটি গ্রহণযোগ্য শক্তিশালী মত নয়। নাস ও সুলুস এর বৈশিষ্ট্য রয়েছে। খত্তরুকার মধ্যে নাস ও সুলুসের কিছু বৈশিষ্ট্য আছে। মুমতাজ বেগ 1280 হিজরি 1863 খ্রিস্টাব্দে এই হস্তলিপির নিয়ম নির্ধারণ করেন। অর্থাৎ তিনি নিয়ম নীতি নির্ধারণ করার মধ্য দিয়ে এই খত্তরুকাটি আবিষ্কার করেন। এটি মূলত সরকারি অফিস ও চিঠিপত্রে ব্যবহৃত হতো। নামকরণের কারণ, খত্তরুকাকে খত্তরুকা বলে নামকরণের কারণ, রুকা শব্দটি এসেছে রেকা থেকে, আর রুকাতু শব্দটি এসেছে আরবি আর রেকা থেকে। রেকা অর্থ ছোট কাগজের টুকরা। রেকা অর্থ ছোট কাগজের টুকরা। সাধারণত ছোট বার্তা লিখতে এই কাগজ ব্যবহার করা হতো। কিছু গবেষকের মতে এটি রিকা হস্তলিপির অনুরূপ হলেও আলাদা ধারা। রিকা হস্তলিপির অনুরূপ হলেও এটি আলাদা ধারা। আচ্ছা, রুকা হস্তলিপির কিছু বৈশিষ্ট্য সমূহ: সহজ ও দ্রুত লিখনযোগ্য, ছোট ও চওড়া অক্ষর, সাধারণত তাশকিল ব্যবহৃত হয় না, অলঙ্করণ নেই, সরল গঠন, অক্ষরগুলো সোজা ও স্পষ্ট, অধিকাংশ অক্ষর লাইনের উপরেই থাকে, দৈনন্দিন লেখায় ব্যবহৃত, সরল আকৃতি ও সৌন্দর্য, লেখা বাম দিকে হেলে থাকে।
এই ছিল খতরুকার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন আমরা জানবো রুকার ব্যবহার। খতরুকার ব্যবহার: দৈনন্দিন লেখা, বই, পত্রিকা ও ম্যাগাজিনের শিরোনাম, ব্যবসায়িক বিজ্ঞাপন, সাইনবোর্ড ও সনদ হচ্ছে খতরুকা ব্যবহৃত হয়। এছাড়া আরো অনেক ক্ষেত্রে খতরুকা ব্যবহৃত হয়। আচ্ছা, রুকার ধরন। খতরুকার ধরন বা প্রকার আমরা আলোচনা করেছি যে রুকা এর দুইটি ধরন রয়েছে, দুইটি প্রকার রয়েছে। একটি হচ্ছে রুকা ফান্নি, আরেকটি হচ্ছে রুকা দারিজ। রুকা ফান্নি যেটি শৈল্পিক ও নিয়ম মেনে, রুকা দারিজ যেটি চলতি রূপ, সাধারণ মানুষের লেখা, অর্থাৎ বল পেন দিয়ে আমরা দৈনন্দিন যে লেখাটি লিখি এটা হচ্ছে চলিত রূপ বা রুকা দারিজ। আর রুকা ফান্নি হচ্ছে যেগুলো শৈল্পিক কলম, বাঁশের কলম অথবা মেটাল কলম ব্যবহার করে, যে কলমের দৈর্ঘ্য প্রস্থ রয়েছে সেই কলম ব্যবহার করে যে রুকাটি লেখা হয় সেটি হচ্ছে রুকা ফান্নি। আর আমাদের কোর্সের মধ্যে আমরা রুকা ফান্ডি নিয়ে আলোচনা করেছি এবং আমাদের ডিপ্লোমা কোর্সে আমরা রুকা ফান্ডি শিখব ইনশাআল্লাহ। বিখ্যাত রুকা লেখকগণ। বিখ্যাত রুকা লেখকগণের মধ্যে রয়েছেন মুমতাজ বেগ, যিনি খতরুকার আবিষ্কারক, মোহাম্মদ ইজ্জত আফান্দি, মোহাম্মদ সাবরি হিলালি, হাশিম মোহাম্মদ বাগদাদি, সৈয়দ ইব্রাহিম, আব্দুর রহমান সাদেক আবুশ। ক্যালিগ্রাফি শেখার উপকারিতা। আমরা এখানে জানবো ক্যালিগ্রাফি শেখার উপকারিতা। এই আমরা যা আলোচনা করেছি এর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে পড়েছি। আপনারা চাইলে সেই পূর্ববর্তী ক্লাসগুলো আবার রিভিশন দিতে পারেন। সবগুলো ক্লাস আমাদের ইউটিউবে আপলোড দেওয়া আছে এবং আমাদের গ্রুপের মধ্যে আমরা সবগুলো ক্লাস লিংক শেয়ার করেছি। সুন্দর হস্তলিপি। আচ্ছা, উপকারিতার মধ্যে সুন্দর হস্তলিপি সত্যকে করে তোলে আরো স্পষ্ট। খত হাসান আল খত আল জামিল ইয়াজিদুল হাক্কা উদুহা। সুন্দর লেখা পাঠযোগ্যতা বৃদ্ধি করে। হস্তলিপি মানব সভ্যতার ঐতিহ্যকে সেবা দেয়। আল খত আল আরবি ইয়াখদিম আত-তুরাফ আল ইনসানি। সুন্দর লেখা লেখকের সৌন্দর্য ও শৈল্পিক মানসিকতা পরিচয় বহন করে। আল খত আল হাসান আল খত আল জামিল ইয়াদুল্লু আলা জামালি নাফসিয়াতি আল কাতিব। মানুষের হস্তলিপি প্রয়োজন মনের প্রশান্তির জন্য। মনের প্রশান্তির জন্য, কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুইটি উপাদানে, আত্মা ও দেহ। আত্মা ও দেহ। আত্মা চায় খাদ্য, আত্মা চায় শিল্প, আর শিল্পই আত্মার খাদ্য। আচ্ছা, আমাদের দেহ যেমন খাদ্য চায় ওরকম ভাবে আত্মাও আমাদের খাদ্য চায়। তো আত্মা এর খাদ্য হচ্ছে শিল্প। শিল্প মানে হচ্ছে সৌন্দর্য। তো এই শিল্প যে যত বেশি অর্জন করবে, সৌন্দর্য যত বেশি অর্জন করবে, তার আত্মা তত বড় শক্তিশালী হবে, বেশি শক্তিশালী হবে এবং প্রশান্তি লাভ করবে। যার ফলে যে এই সৌন্দর্য শিল্প আয়ত্ত করে, শিখে এবং শিল্প চর্চা করে, সে তত বেশি প্রশান্তি এবং মনের মধ্যে শান্তি অনুভব করে। আচ্ছা, হস্তলিপি না থাকলে আমরা সৌন্দর্য দেখতাম না, জ্ঞানও জানতে পারতাম। হস্তলিপি এটি হচ্ছে শিল্প, যে বিষয়টি আছে শিল্পের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিল্প হচ্ছে হস্তলিপি, আল খত। এই বিষয়টি এটি অনেক গবেষণার মধ্যে প্রমাণিত হয়েছে যে শিল্প যেটি আছে এর মৌলিক হচ্ছে আত-তাজরিদ। এটিকে বলা হয় ফান্নু আত-তাজরিদ, আল ফান্নু আল মুজাররদ, ফান্নু আল মুজাররদ, ফান্নু আত-তাজরিদ। মানে শিল্পের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে তাজরিদ শিল্প বা মুজাররদ শিল্প। এখন মুজাররদ শিল্প বা তাজরিদ কি? তার তাজরিদ শিল্প হচ্ছে التجريد من تفاصيل الأشكال، من تفاصيل الأشكال। অর্থাৎ আকৃতির, একটি আকৃতির মধ্যে যেই বিশ্লেষণ আছে
অতিরিক্ত বিবরণ আছে এগুলো থেকে আকৃতিটিকে মুক্ত করা। অর্থাৎ যেমন একটি পাখি, তো এই পাখির মধ্যে অনেক ধরনের বিশ্লেষণ আছে, বিবরণ আছে। পাখি একটা আকৃতি আমরা আঁকলাম, একটা আকৃতি, এর মধ্যে অনেক বিশ্লেষণ আছে। কেমন বিশ্লেষণ? যেমন বিশ্লেষণ পাখির মধ্যে পশম আছে, অনেক পশম, তার মাথায় পশম, তার শরীরে পশম, তার পিঠে পশম। হ্যাঁ, তো আমরা পাখির আকৃতিকে এই পশম থেকে মুক্ত করলাম। তারপরে পায়ের মধ্যে পাখির নখ আছে, নখ থেকেও মুক্ত করলাম। তারপরে চোখে পশম আছে, এগুলো থেকে মুক্ত করলাম। মুক্ত করে আমরা একটি কিছু রেখা টেনে পাখির একটা আকৃতি আঁকলাম, মাত্র একটা আকৃতি আঁকলাম পাখির, রেখা টেনে একটা আকৃতি আঁকলাম। এর মধ্যে আমরা পশম যুক্ত করলাম না, তার পায়ের নখ, হাতের নখ, অন্য কোনো বিবরণ না দিয়ে শুধু রেখা একটি চিত্রের মধ্যে যে এটা একটা পাখির আকৃতি। এটাকে বলা হয় হচ্ছে কি আলফানুল মুজাররদ, অর্থাৎ একটি আকৃতি, সুন্দর একটি আকৃতি যার মধ্যে অনেক বেশি বিশ্লেষণ বিবরণ থাকবে না, বিশ্লেষণ বিবরণ থেকে মুক্ত করো। তো গবেষণা বলে এই যে শিল্পটি আছে ফান্নে মুজাররদ, এই শিল্পটি হচ্ছে সর্বোৎকৃষ্ট শিল্প। আর এই ফান্নে মুজাররদ এর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে আল খত, লেখা, হস্তশিল্পী। এটি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট কিসের মধ্যে? আল ফান্নু আল মুজাররদের মধ্যে। আর লেখালেখির মধ্যে হস্তশিল্পী বা আল খুতুত এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল খত্তু আল আরবি। আল খত্তু আল আরবি, আরবিক ক্যালিগ্রাফি বা আরবি খত। কারণ আরবি খত পুরোটাই ফান্নে মুজাররদের উপর নির্ভর করে বা ভিত্তি করে। আর ফান্নে মুজাররদ এটা হচ্ছে আসাস ওয়াল জামাল, সৌন্দর্য মূল প্রতীক। আচ্ছা, এটি আপনারা যখন পড়াশোনা করতে করতে, গবেষণা করতে করতে আরো অনেক গভীরে চলে যাবেন, তখন বিষয়টি অনেক বেশি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন আশা করি। তো হস্তশিল্পী না থাকলে আমরা সৌন্দর্য দেখতাম না। তার মানে হচ্ছে সৌন্দর্য এর অপর নাম হচ্ছে শিল্প। তো হস্তশিল্প হচ্ছে শিল্পের মধ্যে শ্রেষ্ঠতম। তাহলে এই হস্তশিল্পী না থাকলে আমরা সৌন্দর্যের বড় একটি অংশই দেখতে পারতাম না, জ্ঞানও জানতে পারতাম না। আমরা আমাদের কাছে জ্ঞান এসেছে কিসের মাধ্যমে? এই হস্ত এর মাধ্যমে। পূর্ববর্তী যুগে প্রিন্ট ছাপাখানা ছিল না, এবং আমরা যে দৈনন্দিন এখন বল পেন ব্যবহার করি তাও ছিল না। পূর্ব যুগে ছিল এরকম বাঁশের কলম, বড় কলম, অর্থাৎ যে কলমগুলো, যে কালি ক্যালিগ্রাফির মধ্যে ব্যবহৃত হয়। পূর্ববর্তী লেখকরা এভাবেই লিখেছেন। বিষণ্ণ একজন মানুষও যখন দুঃখের শিল্প আঁকে তখন তা তাকে আনন্দ দেয়। একজন মানুষ খুব বিষণ্ণতার মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, সে যদি একটি চিত্র আঁকে, একটি ক্যালিগ্রাফি বোর্ড তৈরি করে, তাহলে সে তৈরি করার পরে এটা সৌন্দর্য অবলোকন করলে তার মনে আনন্দ চলে আসে। লেখালেখি একটি মানসিক চিকিৎসা। হাতে লেখা স্নায়ু দৃষ্টিশক্তির কোষকে সক্রিয় করে তোলে এবং বহু রোগ থেকে রক্ষা করে। কিভাবে আমরা ক্যালিগ্রাফি সহজে আয়ত্ত করব, এখানে আমরা আলোচনা করব কিভাবে সহজে আয়ত্ত করব আরবিক ক্যালিগ্রাফি। সময়কে কার্যকরভাবে সংগঠিত ও পরিচালিত করতে হবে। প্রতিদিন অন্তত 1 ঘন্টা অনুশীলনের জন্য নির্ধারণ করা উচিত। এটি আমরা পূর্বে বলেছি যে অন্তত 1 ঘন্টা এটা লাগবেই। আপনি যদি, আমি আপনাকে একটা রোড ম্যাপ দিই, আপনি যদি আমাদের আগামী 3 আগস্ট থেকে যে আমাদের যে ক্যালিগ্রাফি ডিপ্লোমা কোর্সটি শুরু হবে, আমাদের এই কোর্সটি 3 মাস চলবে, সপ্তাহে একটি করে ক্লাস। 3 মাসের মধ্যে আমরা যদি প্রত্যেকদিন 1 ঘন্টা করে অনুসরণ করি, আমরা আপনাদেরকে যে ক্লাসগুলো দিব, সবগুলো ক্লাস আপনারা সরাসরি উপস্থিত হবেন এবং ক্লাসের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে, ভিডিও থাকবে। তো ভিডিও দেখে দেখে আপনারা যদি প্রত্যেকদিন 1 ঘন্টা করে অনুসরণ করেন, তাহলে আমরা 3 ঘন্টা, মানে প্রত্যেকদিন 1 ঘন্টা করে অনুসরণ করলে 3 মাসে হয় 90 দিন। 3 মাসে হয় 90 দিন। এই 90 দিন যদি আমরা 90 ঘন্টা, 1 ঘন্টা করে করলে কত ঘন্টা হচ্ছে? 90 ঘন্টা। 90 ঘন্টা যদি আমরা অনুসরণ করি, তাহলে 100% গ্যারান্টি আপনার লেখা 3 মাসের মধ্যে
মধ্যে সবচেয়ে শীর্ষে থাকবে, আপনার লেখা সবচেয়ে শীর্ষ থাকবে। একদিকে আমাদের বিশেষজ্ঞ ক্যালিগ্রাফারের দিক নির্দেশনা, তার লেখার অনুসরণ, দ্বিতীয়ত আপনার মধ্যে অব্যাহত চর্চা, এই দুটি বিষয়ের সমন্বয়, এবং সাথে আপনাদের লেখা আমাদের দেখা এর সমন্বয়ে 3 মাসে 90 ঘন্টা চর্চার মাধ্যমে আপনি একজন খত্রকার হস্তি হবেন ইনশাআল্লাহ। আপনি একজন খত্রকার মধ্যে বিশেষজ্ঞ ক্যালিগ্রাফার হিসাবে আত্মপ্রকাশ করবেন ইনশাআল্লাহ। 3 মাসে প্রত্যেক দিন 1 ঘন্টা করে, কত ঘন্টা? 90 ঘন্টা। অনেক গবেষণা বলে যে কোনো দক্ষতা, নতুন দক্ষতা শিখতে 20 ঘন্টা সময় লাগে। অর্থাৎ কেউ যদি ধারাবাহিকভাবে, রুটিন মাফিক, নিয়ম মাফিক মাত্র 20 ঘন্টা একটি দক্ষতা চর্চা করে, নিয়ম মাফিক, অর্থাৎ বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, এভাবে লেভেল ভিত্তিক যদি সে আগাত থাকে, তাহলে তার একটি নতুন দক্ষতা আয়ত্ত করতে কত ঘন্টা সময় লাগে? 20 ঘন্টা। এর মধ্যে অনেক গবেষণাপত্র আছে, 20 ঘন্টা সময় সম্ভব। যেমন কথার কথা, আমরা কম্পিউটারে কিবোর্ড শিখবো, ইংরেজি কিবোর্ড আমরা শিখবো, একেবারেই মানে দৃঢ় অক্ষর শেখা থেকে নিয়ে ধীর গতিতে আস্তে আস্তে টাইপ করা থেকে সর্বোচ্চ মানের যে দ্রুত টাইপ করা, এই পর্যন্ত শিখতে 20 ঘন্টা সময় যথেষ্ট। 20 ঘন্টা। এমনি ভাবে আমরা অন্যান্য যে দক্ষতা আছে, এই দক্ষতা যদি আমরা নিয়ম মাফিক শিখি, ধারাবাহিকভাবে শিখি, 20 ঘন্টার মধ্যে একটি দক্ষতা অর্জন করা যায়। সেই জায়গায় আমরা সময় পাচ্ছি কত? 90 ঘন্টা। চিন্তা করছেন, 20, 40, 60, 80, 4 ভাগ 5 গুণ বেশি, 5 গুণ বেশি আমরা সময় পাচ্ছি। অর্থাৎ আমরা আমাদের এই সময়ের মধ্যে আমাদের দক্ষতাকে অনেক গুণ বৃদ্ধি করতে পারবো। তবে আমাদের যে ইয়াটি আছে, প্রতিদিন করতে হবে, এবং কমসে কম 1 ঘন্টা করে। প্রতিদিন চোখের অনুশীলন ও হাতের অনুশীলন করতে হবে। এটি কেন প্রয়োজন? নিয়ম মাফিক মানে প্রত্যেকদিন করা নিয়মিত। কারণ হস্তশিল্প এমন একটি শিল্প যা আয়ত্ত করতে চোখের অনুশীলন এবং হাতের অনুশীলন প্রয়োজন। একদিকে চোখতে আপনার পর্যবেক্ষণ করতে হবে এবং কিভাবে লেখার আকৃতি অনুধাবন করা, আর এটা হচ্ছে আপনার হাত মধ্যে সেই অনুশীলনটি চলে আসা। এই দুটির জন্য নিয়মিত প্রয়োজন। গভীর মনোযোগ এবং সূক্ষ্ম বিস্তারিত পর্যবেক্ষণ অভ্যাস গড়ে তুলতে হবে। ইবনে খালদুন বলেন, শিক্ষা একটি শিল্প যার জন্য জ্ঞান, দক্ষতা, নিয়মিত অনুশীলন ও প্রয়োগে কোমলতা প্রয়োজন। খত্রকার নিয়মাবলী। অধিকাংশ অক্ষর সরাসরি লাইনের উপরে লেখা হয়। কিছু অক্ষর শব্দের লাইনের নিচে নামে, যেমন এর মধ্যে আছে জুমুয়া সমষ্টি অক্ষরগুলো, জিম, হা, খ, আইন, গাইন, মিম, হা। হা অক্ষর শব্দের মাঝে সামান্য নিচে নামে, অর্থাৎ যদি মাঝে আসে, আর শুরু ও শেষে লাইনের উপরেই থাকে। এটি আমরা আমাদের শেষ ক্লাসেও দেখিয়েছি, গত ক্লাসে। ফাঁকা, মুফরগ ও মাতমুসা অক্ষর সবসময় ফাঁকা থাকে। এরকম অক্ষরের মধ্যে আছে জিম, হা, খ, সদ, দদ, হা, কাফ সবসময় পূর্ণ থাকে। মিম, ওয়াও কখনো ফাঁকা, কখনো পূর্ণ। আইন, গাইন, ফা, কফ। আচ্ছা, তারপর বিন্দুগুলো সবসময় সংযুক্তভাবে লেখা হয়। সিন এবং শিন অক্ষরে দাঁত থাকে না। এটা আমরা দুটি রূপ দেখিয়েছি, যে একটি হচ্ছে সিনে মুসান্নানা, আর একটা হচ্ছে সিনে কাশিদা। অর্থাৎ একটির মধ্যে দাঁত থাকে না, আরেকটি দাঁত থাকে। এটি একটি রূপ, আরেকটি রূপ আছে দাঁত থাকে। দুইটি বিশুদ্ধ রূপ। রুকা হস্তলিপির আকার নস্ক হস্তলিপির চেয়ে ছোট। সাধারণত এই হস্তলিপিতে তাশকিল হারকত ব্যবহার করা হয় না। এবার আমরা জানবো ক্যালিগ্রাফার হওয়ার জন্য যে 3টি দিক জরুরি। জ্ঞানগত দিক, আল বুআদু আল মারিফি, হস্তশিল্পীর ইতিহাস, রীতিনীতি ও ভাষাতত্ত্ব জ্ঞান থাকা আবশ্যক। হস্তশিল্পী সম্পর্কে বিস্তারিত যত গবেষণা, নিয়ম নীতি, পদ্ধতি সবকিছু সম্পর্কে জ্ঞান থাকা জরুরি।
এটা হচ্ছে আল বুআদু আল মারিফি, জ্ঞানগত দিক। আর এটা হচ্ছে সামাজিক দিক, আল বুআদু আল ইজতিমাই, সমাজ, সংস্কৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা এবং শৈল্পিক যোগাযোগ দক্ষতা থাকা দরকার। সমাজ, সংস্কৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা এবং শৈল্পিক যোগাযোগ দক্ষতা থাকা দরকার। দ্বিতীয় হচ্ছে আল বুআদু আল মাহারি, আল বুআদু আল মাহারি, দক্ষতার দিক। দক্ষতা দিক, সুন্দর লিখতে পারার কৌশল, নিয়ম ও নিয়ন্ত্রণে পারদর্শিতা থাকা জরুরি। আর এই দক্ষতা অর্জন করতে হবে জ্ঞান এবং অনুশীলনের সমন্বয়ে। এই দক্ষতা অনুশীলন হবে কিভাবে, অর্জন হবে একদিকে জ্ঞান লাভ করা, অন্যদিকে হচ্ছে নিয়মিত অনুশীলন করা। একজন সফল হস্তলিপিকার হতে হলে শুধু হাতের গুণই নয়, বরং জ্ঞান, যোগাযোগ ও কৌশলের সমন্বয় দরকার। ক্যালিগ্রাফারের গুরুত্বপূর্ণ প্রস্তুতি। একজন দক্ষ ক্যালিগ্রাফারের জন্য নিচের বিষয়গুলো অপরিহার্য: মুমারাসাত ওয়া সাকাফা, সংস্কৃতি চর্চা, নিজের ভাষা, ইতিহাস ও শিল্প সংস্কৃতি সম্পর্কে সচেতনতা, তীক্ষ্ণ দৃষ্টি, আর নজর আল জাইয়িদ, সৌন্দর্য নিরীক্ষণের ক্ষমতা ও সূক্ষ্ম পার্থক্য অনুধাবনের দৃষ্টিভঙ্গি। সৌন্দর্যবিদ্যার অধ্যয়ন, আল কিরাআতু ফি ইলমি আল জামাল, কিভাবে রূপ ও সৌন্দর্যকে উপলব্ধি ও ব্যাখ্যা করা যায় তা জানা। শিল্প দর্শন, ফালসাফাতু আল ফান, শিল্প কেন সৃষ্টি হয় তার উদ্দেশ্য ও প্রভাব সম্পর্কে ভাবনা। ফালসাফাতু আশ-শাক, আকৃতির দর্শন, যে কোনো রূপের অন্তর্নিহিত তাৎপর্য ও তা গঠনের নীতিমালা। এর অনেক কিছুই আপনারা আমাদের কোর্সে, আগত কোর্সে পেয়ে যাবেন এবং পরবর্তী কোর্সেও অনেক গবেষণা আমাদের ক্যালিগ্রাফি সম্পর্কে থাকবে ইনশাআল্লাহ। একজন ক্যালিগ্রাফার কেবল লেখা শেখে না, বরং সে শিল্প, দর্শন ও সংস্কৃতির অনুধাবক। একজন ক্যালিগ্রাফার কেবল লেখা শেখে না, বরং সে শিল্প, দর্শন ও সংস্কৃতির অনুধাবক। আচ্ছা, এবার আমরা জানবো ক্যালিগ্রাফি শিখতে যা যা প্রয়োজন। ক্যালিগ্রাফি শিখতে যা যা প্রয়োজন, বিশেষ করে খত্রুকা। এখানে ক্যালিগ্রাফি খত্রুকা শিখতে যা যা প্রয়োজন: এক হচ্ছে কলম। কলম বাঁশের কলম হতে পারে অথবা মেটাল কলম হতে পারে, বাঁশের কলম অথবা মেটাল কলম। তবে খত্রুকার জন্য যে সাইজ কলমের যে মিমি হবে, এটা হচ্ছে 2 থেকে 1.5 থেকে শুরু হবে 3 পর্যন্ত, 1.5 থেকে 3। এই যে এখানে হচ্ছে 1.5 মিমি, 1.5 মানে হচ্ছে 1.5 মিমি, এটার পরিমাণ 1.5। তারপরে হচ্ছে 2 মিমি, এই পরিমাপ হতে পারে 2। তারপরে হচ্ছে 2.5 মিমি, 2.5, এটাও হতে পারে। 3 মিমি, এটাও হতে পারে, এটাও কি হতে পারে। মেটাল কলম 1.5 মিমি, 2 মিমি, 2.5 মিমি, 3 মিমি। এই 3 মিমির যে কোনো একটি মিমি হতে পারে। 1.5, 2, 2.5, 3। 1 মিমি এটি একেবারেই ছোট হয়ে যায়, এটি নস্ক লেখার জন্য উপযোগী। 1 মিমি এটি নস্ক লেখার জন্য উপযোগী। খত্রুকা শুরু হবে 1.5 মিমি দিয়ে। যেমন আমার এই কলমটি, এটি 1.5 মিমি, আমি যেটি সাধারণত ব্যবহার করি খত্রুকার জন্য। এই যে কলমটি দেখেন, এটি হচ্ছে 1.5 মিমি, অর্থাৎ প্রথম যেটি আছে এই কলমটি। আচ্ছা, তারপর আসি পেজ। আমাদের কোন ধরনের পেজ প্রয়োজন? পেজের মধ্যে হচ্ছে গ্লোসি A4 সাইজ ক্যালিগ্রাফি পেজ, গ্লোসি A4 সাইজ ক্যালিগ্রাফি পেজ, স্পাইরাল বান্টিং করা। গ্লোসি A4 সাইজ, এটি সাধারণত অনেক সময় প্রিন্টের কাগজে ব্যবহার করা হয়। এই কাগজগুলো প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয় গ্লোসি। এটি দেখতে একটু চকচকে হয়, চকচকে এবং একটু মোটা ভারী। A4 সাইজ, এই যে এখানে যে সাইজটি আছে A4 সাইজ, এই সাইজটি আমরা প্রাধান্য দিয়ে থাকি।
এবং আপনার পেজগুলো যদি স্পাইরাল বান্ডিং করা হয়, এই যে স্পাইরাল বান্ডিং, তাহলে আপনার লেখাগুলো সংরক্ষণ থাকবে, একসাথে থাকবে। অন্যথায় অনেক লেখা হারিয়ে যাবে, পৃষ্ঠা নষ্ট হয়ে যাবে। আপনার লেখা একসাথে থাকবে এখানে স্পাইরাল বান্ডিং করা থাকলে। এটিকে আরবিতে বলা হয় কুশিয়া, অরক কুশিয়া, নাই কুশিয়া, বাংলায় বলে গ্লুসি এ4 সাইজ কাগজ। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এটি খোঁজ করতে পারেন, অনুসন্ধান করতে পারেন। আমাদের কাছে কিছু তথ্য আছে কিছু দোকানের, এর মধ্যে আছে ঢাকা নিউ মার্কেটে পেন গ্যালারি। আমরা তাদের সাথে আমাদের এইগুলো পাঠিয়েছি যে আমাদের এগুলো প্রয়োজন। তারা বলছে সংগ্রহ করতে পারলে আমাদেরকে জানাবে ইনশাআল্লাহ। তারপর আমরা আমাদের পরবর্তী আলোচনায় যাই। আশা করি বুঝতে পেরেছেন। গ্লোসি এ4 সাইজ ক্যালিগ্রাফি পেজ স্পাইরাল বান্ডিং করা। আপনারা যদি আপনাদের কাছে এগুলো সংগ্রহ করতে পারেন অনলাইন অর্ডার দিয়ে অথবা যে কোনো ভাবে, তাহলে আপনারা এগুলো সংগ্রহ করে নেবেন দ্রুত সময়। তারপর হচ্ছে কি কালি। কালি কালি কেমন হবে? এটি হচ্ছে কালি একটি কৌটা, এর মধ্যে মূল কালি থাকে, এর মধ্যে কি থাকে? কালি থাকে। এরকম একটি কালির দাম আনুমানিক 150 থেকে 160 টাকা এরকম হবে। এই কালি শেখার জন্য, শেখা অনুসরণ করার জন্য আমরা কালো কালি প্রাধান্য দিয়ে থাকি এবং আমরা বলে থাকি কালো কালি ব্যবহারের জন্য, রঙিন কালি নয়। কারণ রঙিন কালি কেন নয়? রঙিন কালি দিয়ে লেখা এমনি সুন্দর দেখায়। আপনি যদি লাল, নীল, অন্যান্য কালি ব্যবহার করেন, লেখা এমনিতেই কি দেখায়? সৌন্দর্য দেখায়। তারপরে সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে আপনার লেখা যে মন্দ বা লেখা শৈল্পিকভাবে হচ্ছে না, সঠিক হচ্ছে না, সেদিক দৃষ্টি থাকবে না। আপনার সেই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন না। কিন্তু কালো কালি দিয়ে লিখলে মূল যে লেখা, আপনার মূল যে লেখা, সেই লেখাটি কি হবে? ফুটে উঠবে, যার ফলে আপনি সেই ভিত্তি করে লেখা পরিবর্তন করার চেষ্টা করবেন। আর পাশে যেটি আছে এটি হচ্ছে দোয়াত। দোয়াত, হ্যাঁ, এরকম একটি দোয়াতের মধ্যে কালি রাখা হয়। কালি রাখতে ভিতরে রেশম ব্যবহার করা হয়, অথবা কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন যার মধ্যে কালি রাখা হবে। আমরা এটি কিভাবে প্রস্তুত করবেন আমরা কিছুক্ষণ পরেই দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। কালি, কালো কালি ও দোয়াত। এটা হচ্ছে রেশমি আঁশ। রেশমি আঁশ যেগুলো আছে এগুলো এই যে পূর্বে আমরা দেখেছি এই দোয়াতের মধ্যে এই রেশমি আঁশগুলো প্রথমে দেয়া হয়, তারপরে এর মধ্যে কালি ঢালা হয়। তাহলে আমাদের ক্যালিগ্রাফি শিখতে যেই উপকরণগুলো প্রয়োজন, এর মধ্যে হচ্ছে কি মেটাল ক্যালিগ্রাফি কলম। আমরা মেটাল কলম এই কারণে বলছি যে বাসার কলম এগুলো বারবার পরিষ্কার করতে হয়, অনেক সময় ভেঙে যায়। আপনারা যদি প্রাথমিক হন, আপনাদের জন্য সেগুলো সংশোধন করা, বারবার পরিষ্কার করা কষ্টসাধ্য হবে, সাইজ ঠিক করা কষ্টসাধ্য হবে। তাই এগুলো শুধু টিস্যু পেপার দিয়ে মুছলে এগুলো পরিষ্কার হয়ে যাবে। সাধারণত কালি লাগলে আমরা টিস্যু পেপার ব্যবহার করে এভাবে মুছে নিলেই আমাদের এটি মোছা হয়ে যাবে। তবে বাঁশের কলম হলে এগুলো চাকু ব্যবহার করে পরিষ্কার করতে হয়, তারপর অনেক সময় সাইজ পরিবর্তন করতে হয় কয়েকদিন পর পর। আচ্ছা, এই হচ্ছে আমাদের গ্লোসি এ4 সাইজ ক্যালিগ্রাফি পেজ, যেটা স্পাইরাল বান্ডিং এ হবে। তারপর হচ্ছে কালি, দোয়াত, আর হচ্ছে রেশমি আঁশ। আমাদের ক্লাস কোর্সের মধ্যে আরো কিছু আলোচনা ছিল গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আমরা দেখিয়েছি যে আরবি খতরুকার মধ্যে যেই আশকাল খতরুকার মধ্যে যেই বর্ণগুলো ব্যবহৃত হয়, যে 28টি বা 29টি হরফ ব্যবহৃত হয়, এই হরফটি 3টি শাখালে বিভক্ত, 3টি আকৃতিতে বিভক্ত। কিছু আকৃতি হচ্ছে আল আলিফাত, যেটা আলিফের মতো দেখতে দেখা যায়, আলিফ, কাফ, লাম। তারপর হচ্ছে কিছু আছে তবাকত, যেগুলো লাইনের উপরে শুয়ে থাকে, এর মধ্যে আছে বা, ফা, কাফ, এগুলো।
কিছু আছে হচ্ছে কাসাত, যেগুলো পেয়ালার মতো। এর মধ্যে আছে নুন, সিন, শিন, সদ, তদ, এই অক্ষরগুলো। আমরা আমাদের যুক্ত বর্ণের মধ্যে আলোচনা করেছি। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছি যে অক্ষরের মধ্যে, যদিও খতরুকের মধ্যে অক্ষর বা বর্ণ 28টি বা 29টি, কিন্তু মূলগতভাবে মূল বর্ণ হচ্ছে 4টি। মূল বর্ণ 4টি, আর সাথে কিছু আকৃতি। মূল 4টি বর্ণের মধ্যে আছে প্রথমত আলিফ, তারপরে আছে বা, তারপরে আছে নুন, হ্যাঁ নুন, তারপরে আছে হচ্ছে আপনার আলিফ, আচ্ছা জিম, জিম, আলিফ, বা, নুন, আর হচ্ছে দাল, সরি দাল, আলিফ, বা, দাল, আর হচ্ছে নুন, আলিফ, বা, দাল, নুন। আর কিছু রেখার মধ্যে আছে জিমের মাঝখানে রেখাটি, জিমের মাঝখানে রেখা। তারপর হচ্ছে তিন নোক্তা এর যে আকৃতিটি আছে, তিন নোক্তার আকৃতি, এই আকৃতিটি। আর এটা হচ্ছে সদের উপরের প্রথম আকৃতিটি। আচ্ছা, এই কিছু অক্ষর, 4টি অক্ষর আর 3-4টি আকৃতি যদি আমরা আয়ত্ত করে নেই, তাহলে এগুলোর রেশ ধরে, এগুলো উপর ভিত্তি করে আমরা বাকি অক্ষরগুলো ডিজাইন করতে পারবো, লিখতে পারবো সহজে ইনশাআল্লাহ। এই ছিল হচ্ছে একক বর্ণের মধ্যে 4টি মূল আকৃতি আর হচ্ছে কয়েকটি শাকাল। আচ্ছা, আর যুক্ত বর্ণের মধ্যে আমরা বলেছি যে যুক্ত বর্ণ বা যেই ইয়াতে আছে, বায়ের সাথে যে বর্ণগুলো যুক্ত হয়, যুক্ত বর্ণের সাথে বায়ের 4টি রূপ হয়। বায়ের মাত্র কি হয়? 4টি রূপ হয়। তারপর এই 4টি রূপ আমরা আয়ত্ত করলে সবগুলো আয়ত্ত করা সম্ভব। 4টি রূপের মধ্যে 6টি অক্ষরে ব্যবহৃত হয় কাত্তারা, মানে 6টি অক্ষর, জিম, হা, খ, মিম, ইয়া, হা, এই 6টি অক্ষরের সাথে বায়ের রূপ হয়ে যায় কাত্তারা। আচ্ছা, তারপরে হচ্ছে জিম। জিম, এটি আমরা বলেছি যে যুক্ত বর্ণের মধ্যে 2টি আকৃতি, একটি আকৃতি হচ্ছে জিমে জুরহুমি, আর একটি হচ্ছে জিমে সোহাইদা। আর এই 6টি, পূর্বে যে 6টি অক্ষরের কথা বললাম, এই 6টি অক্ষরের সাথে জিম এটি কান্তারা হিসাবে ব্যবহৃত হয়। তারপরে সিন, শিন, সদ, দদ, এগুলো মধ্যে একটি আকৃতি, তবে 6টি বর্ণের মধ্যে কান্তারা ব্যবহার হয়। তারপরে আইন, গাইন, হ্যাঁ, এগুলোর মধ্যে একটি রূপ, শুরুতে আসছে জিম, একটি রূপ, তবে 6টি অক্ষরে কান্তারা ব্যবহার হয়। তারপরে ফা, কফ, কাফ। কাফ, এটার মধ্যে আবার 3টি রূপ। একটি হচ্ছে আলিফ, লাম, কাফের সাথে একটি রূপ, যেটি কাফের তৃতীয় অংশ দ্বারা গঠিত, সর্বশেষ অংশ দ্বারা গঠিত। আরেকটি রূপ হচ্ছে যেটি শুধু আলিফ, আলিফ উপরে একটি রেখা, এর সাথে যে অক্ষরটি যুক্ত করা হয়, যেমন হা, জিম, হা, খ এর মধ্যে আসে। তারপর হচ্ছে কাফ, কাফের সাথে কাফের প্রথম রূপ দ্বারা যেটি গঠিত হয়, কাফ, লাম, মিম। মিম সাধারণত মিম পুরোটি ব্যবহৃত হয়, তবে 6টি অক্ষরে কান্তরা হয়। তারপরে এমনি ভাবে ইয়া, এটি বায়ের মতোই, বায়ের যে রূপ, ইয়া, নুন একই রূপ। তো আমরা সহজেই এখানে আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি, আজকে আমরা সহজেই অল্প সময়ের মধ্যে সবগুলো উপস্থাপন করেছি কোন অক্ষরগুলো যুক্ত বর্ণের মধ্যে তার কয়টি রূপ থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যে কোনো বিষয় সমস্যা হলে আমাদের পরবর্তী যে বিস্তারিত ক্লাসগুলো আছে, সেই বিস্তারিত ক্লাসগুলো একটু রিভিউ দিয়ে দিবেন। আর আমরা শৈল্পিকভাবে বাক্য গঠনের মধ্যে নিয়ম নীতি বলেছিলাম, যে এই নিয়ম নীতি মেনে বাক্য গঠন করলে আমাদের ক্যালিগ্রাফি, আমাদের লেখা কি হবে? শৈল্পিক মানদণ্ড অনুযায়ী হবে। এর মধ্যে প্রথমে আসছে সদর, লাইনের উপরে যে সমস্ত বর্ণ আসে লাইনের উপরে লিখতে হবে, যেগুলো লাইনের নিচে আসে লাইনের নিচে আনতে হবে। লেখাগুলো উপর থেকে শুরু করতে হবে, যেন লাইনের উপরে যে সমস্ত অক্ষর লেখা হয় তা লাইনের উপরে লেখা যায়। তারপর হচ্ছে সমতা বজায় রাখা, সামঞ্জস্য বজায় রাখা।
প্রত্যেক অক্ষরের মাঝে দূরত্ব সমান হবে, প্রত্যেক শব্দের মাঝে দূরত্ব সমান হবে। অক্ষরের প্রত্যেকটি শব্দের শেষে যেই একটি মাপ হবে, একেবারে উপরে শব্দের সর্বশেষ উপরে যে দৈর্ঘ্যের মধ্যেও সমান একটি পরিমাপ হবে, যেগুলো আমরা বিস্তারিত পূর্বে দেখিয়েছি। সাধারণত তাশকিল ব্যবহৃত হয় না, তবে প্রয়োজনের তাগিদে কখনো কখনো তাশকিল দিতে হয়, আচ্ছা, আশা করি আমরা যে আমাদের কোর্সটি করিয়েছি, কোর্সের যে আজকে রিভিউ দিয়েছি, আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এবং আমাদের রিভিউর সাথে সাথে আপনারা বিস্তারিত সকল আলোচনা আপনাদের মনে পড়েছে। আশা করি আমরা আচ্ছা, এখন আমরা সরাসরি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা সরাসরি কালি ব্যবহার করবেন, এটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। অর্থাৎ কিভাবে কালি প্রস্তুত করতে হবে। আচ্ছা, আপনাদের এ বিষয়ে কোনো প্রশ্ন আছে কি? জি না, আমার পক্ষ থেকে কোনো প্রশ্ন নেই, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি সবটা। হ্যাঁ জি, মাশাআল্লাহ। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে আমরা যেই আলোচনা করেছি? আলোচনার বাহিরে আমার একটা প্রশ্ন ছিল যে, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছেন আমাকে? আলোচনার বাহিরে আমার একটা প্রশ্ন ছিল আর কি, জি জি বলেন। যে এই কলমগুলা ছাড়া যেমন এই জল রং দিয়ে তুলির কলম দিয়ে যেগুলা লেখা হয়, এগুলা কি শেখানো হবে এই ডিপ্লোমা ইন অ্যারাবিকে, না শুধু এই কলমগুলা দিয়ে? আমাদের ডিপ্লোমা কোর্স এটি সরাসরি আহ, কলম ব্যবহার করে যেই লেখাটি আছে, কলম ব্যবহার করে সেই কলম ব্যবহার শেখানো হবে ইনশাআল্লাহ। আর বলছি জল রং কিভাবে ব্যবহার করতে, এরপরে যে তুলির কলম যেগুলো আছে তুলির, এগুলা দিয়ে কি শেখানো হবে না শুধু এই কলম দিয়েই? জি, এটি হচ্ছে মানে মূল লেখা যে আয়ত্ত করা, যেমন অক্ষর, বর্ণ, তারপর হচ্ছে শব্দ গঠন, বাক্য গঠন, এগুলো শেখানো হবে হচ্ছে ক্যালিগ্রাফি কলম দ্বারা। এই যে কলম আছে, আমরা যে কলমগুলো দেখেছি কলম জি দ্বারা। তবে আমাদের জি ক্যালিগ্রাফি বোর্ড তৈরি করতে, প্রজেক্ট তৈরি করতে জি করার জন্য যেই বিষয়গুলো প্রয়োজন হবে, সেখানে তুলি অথবা রং, অন্যান্য রং, এগুলো প্রয়োজন সাপেক্ষে আমরা আলোচনা করব এবং সেই পদ্ধতি নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমরা যখন প্রজেক্ট তৈরি করব, অর্থাৎ আমাদের শেখার শেষ পর্যায়ে যখন আমরা একটি ক্যালিগ্রাফি প্রজেক্ট তৈরি করব, প্রজেক্ট মাশরুয়া, সেই মাশরুয়ার মধ্যে আমাদের কি কি জি প্রয়োজন আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা দেখাবো। তবে আমাদের এখন আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত 3টি লেভেল অতিক্রম করব। তো এর মধ্যে আমাদের শেখা শেখা এটা শিখতে হবে কি দ্বারা? কলম দ্বারা। জি আচ্ছা, ঠিক আছে।
আর যে সার্টিফিকেটটা দেওয়া হবে ওইটা কি, ওটার জন্য কি আলাদা ফি দিতে হবে না, যে ফিটা নির্ধারিত ওইটার ভিতরেই? আচ্ছা আচ্ছা, আমরা এটি নিয়ে সার্টিফিকেটের মধ্যে যদি অনলাইন কপি নেওয়া হয় তাহলে এই ফি এর মধ্যেই চলে যাবে, আমরা আপনাদের জিমেইলে পাঠিয়ে দেব অনলাইন পিডিএফ। আর যদি হার্ড কপি নেওয়া হয় তাহলে এর জন্য কিছু চার্জ প্রযোজ্য হবে ইনশাআল্লাহ। কেমন হতে পারে? এটা সার্টিফিকেটের ইয়ার উপর নির্ভর করবে, আমরা পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ জি খাইরান, আহসানাল জাযা। জি, ওয়া ইয়াকুম আহসানাল জাযা। আমরা এখন দেখব কিভাবে আমরা কালি প্রস্তুত করব। কালি কিভাবে প্রস্তুত করব, এখানে অনেকে আছেন পূর্বে কখনো ব্যবহার করেননি, তা আমরা আপনাদের জন্য দেখাবো। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি দোয়াত নিয়েছি। দোয়াতটি একেবারে শূন্য, এর মধ্যে কিছু নেই। এই দোয়াতের মধ্যে আমাদের সর্বপ্রথম আমরা যেই রেশমি আঁশের কথা বলেছি, রেশমি আঁশ, আমার কাছে নতুন কোনো রেশমি আঁশ এই মুহূর্তে নেই। আমার পূর্বে কিছু রেশমি আঁশ ব্যবহৃত আছে, আমি সেগুলো থেকে কিছু ব্যবহার করবো এখানে। প্রথমে কোটার মধ্যে মানে আমাদের যে দোয়াতটি থাকবে এই দোয়াতের মধ্যে রেশমি আঁশ দিতে হবে। এটা আপনি রেশমি আঁশ যদি সংগ্রহ করতে পারেন তাহলে রেশমি আঁশ দেওয়া হবে, আর অন্যথায় রেশমি আঁশ না থাকলে আমরা এর জায়গায় আচ্ছা এটা আরো সহজ করি। আমরা এই কোটার মধ্যে নতুন আরেকটি ইয়ে নিয়েছি, এটার মধ্যে দেখাবো। এটার মধ্যে আমরা প্রথমে রেশমি আঁশ, যে আমার কাছে ব্যবহৃত রেশমি আঁশ আছে, রেশমি আঁশ পরিমাণ মতো দিয়ে দিব ভিতরে, অথবা এর জায়গায় আমরা কাগজের টুকরা দিতে পারি। কাগজের টুকরা, সরি কাপড়ের টুকরা, কাপড়ের টুকরা আমরা এখানে দিয়ে এটাকে ভালো করে ইয়ে করব। আচ্ছা, এটা ফোম দিলেও তো হবে না? ফোম ফোম না, ফোম দিয়ে মনে হয় না হবে, ফোম মনে হয় এটা দিয়ে হবে না আমার যতটুকু ধারণা। কাপড় কি যে কোনো কাপড় দিলেই হবে? কাপড়ের টুকরা? হ্যাঁ, আশা করি যে কোনো কাপড়ের টুকরা দিলে হবে। একটু নরম নরম জাতীয় হলে আর বেশি হয় ভালো, নরম কাপড়ের টুকরা। এটিকে ইয়ার মধ্যে দোয়াতের মধ্যে দিয়ে তারপর হচ্ছে গিয়ে কালি, কালি যত কম ব্যবহার করা যায়, অর্থাৎ আমরা অনেকে মনে করতে পারি যে অনেক বেশি কালি দিলেই মনে হয় ভালো হবে, লেখা সুন্দর হবে, বা ওরকম না। এটাকে পানি পানি করা যাবে না, বরং কালিটা পরিমাণ দিতে হবে যে যেই আমরা ভিতরে রেশম দিব অথবা কাপড়ের টুকরা দিব, কাপড়ের টুকরার উপর কালিটি উঠবে না, ওই পর্যন্তই কাপড় পর্যন্তই কালিটি থাকবে। এটি কাপড়ের উপরে কালি উঠবে না। যেমন আমরা এখানে পরিমাণ মতো কিছু কালি দিচ্ছি, আমার এখানে কালো কালি আছে। আচ্ছা মুহতারাম, জি, আমার কাছে একটু সুতা আছে, এগুলো দিয়ে কি হবে? কি আছে আপনার কাছে? একটু সুতা। রেশমি সুতা?
জি জি, অবশ্যই অবশ্যই, রেশমি সুতা হলে ভালো। রেশমি সুতা আমি যেটা ব্যবহার করছি এটা রেশমি সুতা। কটন দিলে হবে না? না না, কটন দিলেও হবে না, মনে হচ্ছে হবে না। তারপর আপনারা ট্রাই করতে পারেন, এগুলো আসলে নতুন নতুন বিষয় হতে পারে, ট্রাই করতে পারেন। আমরা এগুলো সচরাচর যেগুলো ব্যবহার করা হয় তা ব্যবহার করছি। তাহলে আমরা এখানে দেখেন, প্রথমে রেশম আঁশ দিয়েছি, তারপরে কালি ঢেলেছি, কালির সাথে সামান্য কিছু পানি দিতে হবে, কারণ কালি হচ্ছে গিয়ে গাঢ়। এটাকে হালকা করতে এর মধ্যে কি দিতে হবে, পানি দিতে হবে। আমরা কয়েক ফোঁটা পানি দিব, সামান্য, এই দেখেন কয়েক ফোঁটা পানি। পানিটা নর্মাল পানি? জি পানিটা নর্মাল পানি? জি জি। আচ্ছা, আমরা সামান্য কিছু পানি দিলাম, এখন এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আমরা ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি, বুঝছেন? অনেক সময় আমরা কালি ব্যবহার করতে, মানে কালি যখন ঢালবো তখন অনেক সময় বেশি পড়ে যাবে, অথবা অনেক সময় গাঢ় হয়ে যাবে। সেই ক্ষেত্রে করতে হবে পানির পরিমাণটা একটু বেশি দিয়ে, এই যে আলাদা টিস্যু আছে মিন্দিল, এই টিস্যু দিয়ে এটাকে এভাবে দিয়ে শুকাই নিতে হবে। শুকিয়ে নিয়ে শুকিয়ে নিলেই সেটা সুন্দর কালি হয়ে যাবে, আবার নতুন করে কালি দিতে হবে না। এখন আমরা পুরো কালি প্রস্তুত করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখাবো যে কিভাবে আপনারা কলম ব্যবহার করবেন, কলমটি কিভাবে ব্যবহার করবেন এই কালি দিয়ে আমরা তা দেখাবো। আসলে আমরা নতুন একটি কাগজ নিয়েছি, আমরা যেই ইয়ারটির কথা বলেছি গ্লোসি, এই যে এই পেজ দেখেছেন আমার এখানে আছে, এটা স্পাইরাল বাইন্ডিং করা, সাথে নিচে আমার একটা ইয়ে আছে, এটি কি বলে জানি না, এটি আমরা পেজের নিচে দিয়েছি। এটি দিলে লিখতে আরামদায়ক হয় এবং এক পৃষ্ঠা আরেক পৃষ্ঠার মধ্যে কালিও অতিক্রম করে না। এটি দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নয়। আচ্ছা, সর্বপ্রথম আমাদেরকে সতর টানতে হবে, রুলার করে নিতে হবে। সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের পেজটি নিয়ে কি করতে হবে, এই যে আমি রুলার করে নিচ্ছি, আমরা যেখানে লিখবো আমি এখানে রুলার করে নিচ্ছি পেন্সিল দিয়ে। রুলার দেখতে পাচ্ছেন? জি দেখা যায়। আমরা এখানে একটি রুলার করে নিয়েছি, প্রয়োজনে নিচে আরেকটি করতে পারেন, তবে পরস্পর রুলার পরিমাপ ফাঁকা থাকবে, ফাঁকা রেখে আমরা এখানে নিচে আরেকটি করলাম, একটি রুলার করলাম। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সর্বপ্রথম রুলার করার পরে যে বিষয়টি আসবে, আমি যে অক্ষরগুলো লিখবো বা আমি যে কলমটি ধরবো, কলমের ইয়াটি হবে কোথায়? আচ্ছা, অনেকে হয়তো ছোট কলম দিয়ে মাথা হয়তো বোঝা যাচ্ছে না আপনাদের কাছে, তাই আমি দেখানোর জন্য বড় একটি কলম নিয়েছি যার মাথা বড়, দেখতে পাচ্ছেন? এটি হচ্ছে বড় একটি কলম, যেটি খদ্দে রুকা লেখা যায়। এটা হচ্ছে আমাদের সতর, তাই না? এটা আমাদের সতর, তা আমাদের অক্ষরগুলো সতরের উপরে থাকতে হবে। সতরের উপরে আমাদের লেখার যে ইয়াটি হবে,
কলমটি ধরতে হবে এই সেন্টারে, এই সেন্টারে, দেখতে পেরেছেন? আচ্ছা, এই পরিমাপটা আমরা কিভাবে করব? এই যে কলমটা, কলম ধরা এই সেন্টার, এটা যদি আমরা এভাবে ধরি, এভাবে আমার লেখা ভুল হবে, এভাবে ভুল হবে, বরং এটাকে এই সেন্টারে ধরতে হবে। এই সেন্টারটা নির্ধারণ করার একটি কৌশল হচ্ছে আমরা পেন্সিল দিয়ে আঁকবো। পেন্সিল দিয়ে আঁকবো, কিভাবে আঁকবো, কি আঁকবো? আপনার লেখাটা দেখা যাচ্ছে না তো, ক্যামেরা থেকে দূরে চলে গেছে। লেখা ক্যামেরা থেকে দূরে চলে যাচ্ছে। এখন কি হ্যাঁ, এখন দেখা যায়? এখন হ্যালো, আর একটু সাইড করলে ভালো হবে, কারণ সামান্য ডান দিকে ক্যামেরা থেকে আপনার হাতটা একটু দূরে। আপনার ওখানে ডানে নিয়ে যান, সামান্য ডানে নিয়ে যান। এভাবে এবার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে। ঠিক আছে। আমি এখন কলম ব্যবহার করছি, এটা আপনারা পেন্সিল দ্বারা করবেন। আপনাদের বোঝানোর জন্য আমি সরাসরি কলম দিচ্ছি। যে আমরা কোন সেন্টারে কলমটা রাখবো, এটার জন্য আমরা একটি এভাবে আঁকলাম, বুঝতে পেরেছেন? অর্থাৎ এটাকে যদি আমরা পূর্ণ করি, এটা একটি চতুর্ভুজ হবে, একটি মোরব্বা হবে। তো এই সেন্টারে এনে এই যে মাঝখান থেকে, দেখেছেন এই যে সেন্টারটা আছে মাঝখান থেকে, এই জায়গায় এনে ঠিক এই মাপে, এই সাইজে আমাদের কলমটা বসবে এভাবে। আমরা এখন আমাদের যে কালি আছে, আমরা এখানে কালি ব্যবহার করব। একটু মাইক্রোফোন গুলো অফ রাখেন, একটু কষ্ট করে। এই যে আমাদের এখানে যে ইয়াটি আছে, দেখেছেন? তাহলে আমাদের কলম ব্যবহারের মূল যে সেন্টারটা কিন্তু এখান থেকে, এটাকে যদি আমরা এভাবে রাখতাম, তাহলে আমাদের লেখা বিশুদ্ধ হবে না, বরং এটা এভাবে না, বরং এভাবে। আমরা আর একটা আলিফ লিখছি, আমাদের সতর হচ্ছে এটি, নিচেরটা আমাদের সতর, সেই হিসাবে আমরা উপর থেকে দেখতে পেয়েছেন আলিফ, তারপরে হচ্ছে আমরা যদি বা লিখি, বা প্রয়োজনে কলমের যে ইয়াটি আছে,
দেখেছেন বা বা অর্থাৎ আমরা কয়েকভাবে ভেঙে এটিকে লিখতে পারি। ভেঙে প্রথমে আমরা যে অংশটি আঁকবো এটিকে বলা হয় আলিফের একটি অংশ। আমরা আবার দেখাচ্ছি উপরের লাইনে। কলম রাখার এটি লক্ষণীয় বিষয়। আমরা কলম কোন সেন্টারে রাখবো, এটি এভাবে না, সোজা না, বরং এটি বাঁকানো করে এই সেন্টার। এটি একটি আলিফের মতো। এটি যদি আমরা পূর্ণ করতাম তাহলে ওয়াহেদ, মানে আলিফ নয় ওয়াহেদ, এক। আরবিতে যে ওয়াহেদ লিখে, এক লিখে, এক লেখার প্রথম অংশটি। তারপরে এর সাথে আমরা বা যুক্ত করব, বায়ের একটি অংশ। আমরা টেনে একটি অংশ আনলাম। বড় কলমের মধ্যে কালির পরিমাণ বেশি প্রয়োজন হয়। বা এখানে আরেক পৃষ্ঠা দেখাচ্ছি। প্রথমে স্কেল করে নেব রুল। রোল করে নিলাম। কলম এটা কিছুক্ষণ ব্যবহার করার পরে এটি দেখেন কালিতে গাঢ় হয়ে গিয়েছে, গাঢ় হয়ে যায়। কলমটিকে টিস্যু রাখতে হবে, অথবা আপনি কাপড় ব্যবহার করতে পারেন। কাপড় দিয়ে কলমের মাথাকে মুছে নিতে হবে। আমরা এখন ধারাবাহিকভাবে কিছু অক্ষর লিখব। আলিফ, হচ্ছে আলিফ। বা এটি দুই ভাবে লেখা যায়। আমরা পূর্বে একটি দেখিয়েছি, এখন আরেকটি। আমরা এখন এই বাটি লিখব, নিচ থেকে টান করে। বা নুক্তা। তারপর হচ্ছে সর্বশেষ আমাদের বর্ণ আজকে হবে জিম। যেহেতু জিম এমন একটি বর্ণ যেটি লাইনের নিচে আসে, দাগের নিচে আসে, তাই আমাদেরকে উপর থেকেই অক্ষরটি শুরু করতে হবে। প্রথমে হচ্ছে উল্টো দাল। আমরা একটা উল্টো দাল আঁকলাম, তারপরে মাঝের রেখাটি।
মাঝের রেখাটি এই সতরের মাঝে এসে শেষ হবে। তারপরে পরবর্তী যে অংশটি আছে জিম, দাল, ঠিক আছে। এটা হচ্ছে আমরা বড় ইয়া দিয়ে লিখেছি। আমরা যেই নোক্তার পরিমাপ বলেছি যে আমাদের কলম অনুযায়ী নোক্তা এর পরিমাপ নির্ধারণ করতে হবে। আমরা এখানে আমাদের এই আলিফটি যদি নোক্তার পরিমাণ নির্ধারণ করি, এই যে আলিফটি লাইন থেকে বাঁকানো, ঠিক আছে, আলিফটি এটা একটি বাঁকানো অক্ষর, এর নোক্তার পরিমাপ আমার এই কলম দ্বারা, আমি যে কলম দ্বারা লিখেছি এই কলমের অনুযায়ী কি 3 নোক্তা, এই কলমের অনুযায়ী 3 নোক্তা। এখন যদি আমরা নতুন অন্য কলম দিয়ে লিখি, ছোট কলম দিয়ে, বুঝেছেন? আমরা যে কালিটি প্রস্তুত করেছি, কালির মধ্যে একটু ইয়ে আছে, এটি কালিটি মোটা গাঢ়, অর্থাৎ কালিটা আরো এটাকে পরিশুদ্ধ করতে হবে, করার প্রয়োজন আছে। আচ্ছা, আমরা এখানে যা দেখেছি আজকে, এই যে আমরা যে আলিফটি লিখলাম আমাদের কলম অনুযায়ী 3 নোক্তা, প্রায় 3 নোক্তা, দুই নোক্তা, এভাবে, মানে হচ্ছে আমরা যেই কলমটি ব্যবহার করব সেই কলম হিসেবেই, সেই কলম অনুযায়ী আমাদের লেখার কি হবে, নোক্তা মানে পরিমাণ, আমরা যে অক্ষরটি লিখব এই অক্ষরের পরিমাণ আমাদের নির্ধারণ করতে হবে। আচ্ছা, তো আমাদের এই ছিল আজকের, সরাসরি আমরা দেখেছি। ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি অক্ষর বর্ণ আপনাদেরকে পরবর্তী আমাদের ক্লাসে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের ডিপ্লোমা কোর্সে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই থাকবে। স্কেলিং করা এটা খুবই জরুরি। স্কেলিং আপনারা ইয়াটি বুঝতে পেরেছেন আমরা যা দেখানোর চেষ্টা করেছি? জি। আচ্ছা, কলমের সেন্টারটি আবার দেখাচ্ছি। কলম যে আমরা রাখবো, কলমের সেন্টারটি আমরা কিভাবে নির্ধারণ করব?
কলম রাখার সেন্টারটি নির্ধারণ করতে হলে দেখাচ্ছি, আমাদের একটি দেখেছেন এর মাঝে এই সেন্টার, আর এই সেন্টারেই আমাদের কলম যে আমরা রাখবো এটি দেখা যাচ্ছে না। সাইডে হওয়ার কারণে দেখা যাচ্ছে না। এখন দেখা যায়। কি দেখা যায়? আচ্ছা আচ্ছা, কালি আরো স্পষ্ট হলে ভালো হয়। এটা আবার আঁকছি। এই মাছ থেকে এটাকে সমান পরিমাণ টানতে হবে, টেনে এই যে রেখা, এই রেখার সাথে সমতা রেখে তাল মিলিয়ে নিচে আমাদের কলম টানতে হবে, অর্থাৎ আমাদের উপরে সূচনা হবে এই সেন্টার। অনেকে কলম ধরবো এভাবে, এভাবে ধরে লেখার চেষ্টা করবো, হবে না, বরং রাখতে হবে এই সেন্টারে এভাবে। ছোট কলমে এভাবে, বাসার কলমে, কলমটা ভালো না, কালির পরিমাণ অনেক বেশি পড়ে গেছে আমাদের ইয়াতে। তাহলে মানে আমরা কলমটা কিভাবে ধরবো, ধরে পরে লিখতে হবে, এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। ভালো হয়। যে আহ, ছোট কলমের ব্যবহারটা একটু আবার দেখাইলে ভালো হয়। ছোট কলমের, আচ্ছা আমরা ছোট কলমে যদি দেখি, এই যে এটা আমাদের ছোট কলম, ছোট কলমে আমরা আলিফ লিখবো, এই যে বা, জিম, দেখেছেন ছোট কলম। জি। আচ্ছা, কলম কিছুক্ষণ পর পরই এটা পরিষ্কার করে নিতে হবে, মুছতে হবে, তাহলে কালি গাঢ় হবে না। আমাদের এই যে কালিটা আছে এটা গাঢ় গাঢ় কালি, যার কারণে লেখা একেবারেই মানে স্বাভাবিকভাবে হচ্ছিল না। তা এটা সমাধান কি, আমরা আপনাদের এমন হবে, এটা সমাধান হচ্ছে, আমরা পানি নিলাম, এখানে কিছু পানি, অতিরিক্ত পানি ঢেলে দিব, পানি দিয়ে এই যে এটা আছে
যে টিস্যুটা আছে এটা দিয়ে শুকিয়ে নিব। ভালো করে এটাকে ইয়া করে এটাকে আমরা শুকিয়ে নি কালিটা এবার আচ্ছা, এখন কালিটা একেবারে অনেক হালকা হয়ে গেছে। আগে যেমন ভার ছিল বা কালির পরিমাণ বেশি ছিল, এখন সেই পিয়াটা নেই। এখন আরো স্বাচ্ছন্দ্যবোধ ভাবে লেখা যাবে আশা করি। হ্যাঁ, আগের থেকে এখন কালিটা আরো অনেক সুন্দর হয়েছে। দেখেছেন? এ হচ্ছে আমাদের ছোট কলম এবং বড় কলমের ব্যবহার এবং পার্থক্য। তো আমাদের এই ছোট কলম দিয়ে লিখলে কিন্তু আমাদের সবগুলো অক্ষরের সাইজ মাকস এটি ছোট কলম অনুযায়ী নির্ধারিত হবে, আর বড় কলম দিয়ে লিখলে বড় কলমের সাইজ পরিমাপ বড় কলম দিয়ে নির্ধারণ করতে হবে। আমরা প্র্যাকটিক্যালি আর কিছু দেখানোর প্রয়োজন আছে? হ্যালো, প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হয় আর কিছু নাই, কারণ পরবর্তী ডিপ্লোমা ক্লাসে তো এগুলো দেখানোই হবে। যে ক্লাসের মধ্যে আপনাদেরকে বড় বোর্ডে, মানে অনেক বিশাল বোর্ড থাকবে আমাদের, এই বোর্ডের মধ্যে বড় অক্ষরে লিখে, একেবারেই অনেক বড় বড় অক্ষর করে লিখে সবগুলো বিশ্লেষণ করে অংশ বিভক্ত করে দেখানো হবে। আমরা যেরকম ভাবে আপনাদেরকে স্ক্রিনের মধ্যে যে লেখাগুলো দেখিয়েছি ওইরকম এটি একটি প্রফেশনাল একটি কোর্স ইনশাআল্লাহ। আমাদের আজকের এই পর্যন্তই ছিল আমাদের মূল আলোচনা। এখন আমরা আমাদের স্পোকেন যেই কোর্সটি আছে, স্পোকেন ইয়ার মধ্যে আমরা বেসিক কিছু স্পোকেন করেছি, অর্থাৎ সম্ভাষণ, তারপরে পরিচিতি, সম্ভাষণ পরিচিতি, তারপরে আত্মপরিচয়, তারপরে ক্লাসের মধ্যে প্রশ্ন উত্তর করার ধরন, শিক্ষকের সাথে কিভাবে প্রশ্ন উত্তর করবে, তারপরে শখ নিয়ে আমাদের শখ নিয়ে আমাদের একটি সংলাপ ছিল। তারপর আমরা সর্বশেষ ক্লাসের মধ্যে দৈনন্দিন রুটিন নিয়ে একটি সংলাপ করেছি। আমাদের
ডিপ্লোমা কোর্সে এই অংশটি থাকবে না সরাসরি স্পোকেনের, তবে আমাদের মাউরিদ একাডেমি থেকে স্পোকেনের উপর স্বতন্ত্র কোর্স থাকবে ইনশাআল্লাহ। মাউরিদ একাডেমি কে এই যে জি এটা বুঝতে বুঝতে মাউরিদ একাডেমি আলাদা যে স্পোকেনের কোর্সটা থাকবে ওটা আলাদা বুঝতে পারবে। হ্যাঁ, জি জি, আমাদের আলাদা কোর্সে আলাদাভাবে ভর্তি হতে হবে। জি ফি কত? ফি কোর্সটি আমরা তৈরি করছি, মানে ডিজাইন চলছে। আমরা ইনশাল্লাহ আগামী 1 তারিখ থেকে কোর্সটি আপলোড দিতে পারবো। আমরা কোর্সটি আরো কিছু এগিয়ে তখন আমরা এটির ফি এবং সবকিছু ডিটেলস বলবো ইনশাল্লাহ। আর একটা কথা, জি যে ইসমাইল আব্দু স্যার উনি তো ওইখানে মানে ক্লাস নেবেন ওনার মতোই, উম, জি শুধু ক্যামেরাটা রাখা হবে আমাদের জন্য, এমনই তো? জি জি, আপনাদের সামনে মনে করেন যে এখানে একটি বোর্ড, বড় একটি বোর্ড, জি জি এই বোর্ডের মধ্যে ওস্তাদ যা কিছু আলোচনা করবেন, অর্থাৎ মনে করেন যে এই বোর্ডটি হবে একটি পাওয়ার পয়েন্ট, এই বোর্ডটি কি একটি পাওয়ার পয়েন্ট, এখানে যদি জি তাত্ত্বিক কোনো আলোচনা করেন তাহলে তিনি সরাসরি বোর্ডের মধ্যে লিখবেন। যেমন বললেন যে ক্ষতরোগার বৈশিষ্ট্য বলি জি কি কি, 1 2 3 এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে সবকিছু আপনারা সামনে কিন্তু বোর্ডের মধ্যে লিখে দিলেন। তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবেন জি অক্ষর, আলিফ বা তা, এগুলো ধারাবাহিকভাবে বোর্ডের মধ্যে বড় বড় করে বিশ্লেষণ করে দেখাবেন। আপনাদেরকে সামনে জি থেকে ক্যামেরার মাধ্যমে অর্থাৎ লাইভ দেখানো হবে, ওস্তাদ যা লিখছেন যা বলছেন সবকিছু আপনারা দেখবেন, এবং সাথে সাথে আপনাদের সরাসরি প্রশ্ন করা, অর্থাৎ এটা বুঝে আসছে না এটা কিভাবে হলো, আপনাদের অংশগ্রহণ, সরাসরি অংশগ্রহণ থাকবে। মানে আপনারা শুধু দেখবেন জি কোনো কিছু বলবেন এরকম না, এবং আপনারা দেখবেন, পরস্পর তথ্য আদান প্রদান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। তো উনি যে ক্লাস নেবেন, ক্লাস নেওয়ার সময় তো মুতারজিম ওনার প্রয়োজন হবে না, জি না, শুধু আমাদেরকেও যদি প্রশ্ন করেন তাহলে এটা বলার জন্য হয়তো লাগতে পারে। আচ্ছা আচ্ছা, জি ওনার ক্লাস উপস্থাপনার জন্য মুতারজমের প্রয়োজন হবে না। প্রয়োজন সাপেক্ষে আমরা যেটা বলেছিলাম, ওস্তাদের লেকচার শেষ হলে, ওস্তাদ মনে করেন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা যে লেকচারটা দিবেন, জি আমাদের ক্লাস সময় তো 2 ঘন্টা করে, তো ওস্তাদ একটা সময় থাকবে আমাদের, মানে ক্লাসের 2টা অংশ থাকবে। একটা অংশ হচ্ছে লেকচার দেয়া, সরাসরি লেকচার দেয়া, লিখে বোঝানো, আরেকটা হচ্ছে আপনাদের লেখা দেখা। আপনারা যে লেখাটি জি লিখলেন এই লেখাটি আমাদের কাছে পাঠানো হবে, সেই লেখাগুলোর উপর আমরা আলোচনা পর্যালোচনা এবং লেখাগুলো দেখে দেয়া, এটি ক্লাসের একটি অংশ থাকবে। তো ওস্তাদের লেকচার শেষ হওয়ার পরে মৌলিক যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে আমরা প্রয়োজন সাপেক্ষে অনুবাদের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ। অনুবাদ না হলেও আলহামদুলিল্লাহ বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ এটা হলে আর কি ভালো, জি আলহামদুলিল্লাহ। জি, প্রয়োজন সাপেক্ষে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আমাদের জি কোর্সের প্রায় শেষে চলে আসছি, এখন আর দীর্ঘ করব না। আহ, তো আমাদের কোর্সটি সার্বিকভাবে আপনাদের কেমন লেগেছে এই সম্পর্কে যদি আমাদেরকে কিছু সরাসরি রিভিউ দিতেন তাহলে আমাদের জন্য, আমাদের একাডেমির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কাজ হবে এবং আমরা উপকৃত হতাম। জি আলহামদুলিল্লাহ ভালোই ছিল, যদিও পুরোপুরি করতে পারিনি, আমার আসলে পরীক্ষা চলতেছে, কালকেও পরীক্ষা আছে, তাও ক্লাস করতেছি, ভালোর জন্যই তো করতেছি, ভালো লাগতেছে তাই বিদায়। আর যারা আরবি পারেন না তাদের জন্য এই কোর্সটা অনেক ভালো ছিল, অনেক উপকারী ছিল। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান, আহসানাল জাযা ফিদ দারাইন। জি, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
জি আলহামদুলিল্লাহ, এই কোর্সটি আমরা অনেক ভালোভাবে এনজয় করেছি। খুব সুন্দর প্রশ্ন উত্তর পর্ব থেকে শুরু করে যে সমস্ত আলোচনা যা ইতিপূর্বে আমরা কখনো এই সমস্ত আলোচনায় অংশগ্রহণ করতে পারিনি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমার কাছে খুবই ভালো একটা কোর্স বলে মনে হয়েছে আর কি। আমরা নেক্সট যে ডিপ্লোমা কোর্সটা, সেটা থেকে আরো ভালো কিছু জানতে পারবো, আয়ত্ত করতে পারবো, এই আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। শুকরান লাকুম জাযীলান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, শুকরিয়া। আসলে এই কোর্স সম্পর্কে বলতে গেলে এই কোর্সটা এক কথাই চমৎকার একটা কোর্স ছিল, খুবই চমৎকার। এবং এই বিশেষ করে যারা নবীন এবং যারা কিছু জানে তাদের জন্য অনেক ভালো একটা কোর্স ছিল। আপনার সাবলীল ধারাবাহিকতায়, সুন্দর উপস্থাপনায় আমরা যে 10টি ক্লাস পেয়েছি, এই ক্লাস থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ শেখার চেষ্টা আরো করবো। আর আপনার সহযোগিতা ইনশাআল্লাহ আমাদের লাগবে। আমি সর্বশেষ এই একাডেমির পরিচালক হিসাবে আপনার দীর্ঘায়ু এবং এই একাডেমির সফলতা এবং প্রত্যেক প্রশিক্ষণার্থীর সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। আমিন ইয়া রাব। শুকরান লাক জাযীলান। আমি প্রশিক্ষণ আকারে অনেক জায়গায় প্রশিক্ষণ দিয়েছি, তবে এই যে নকটার যে বিষয়গুলো, এগুলা আসলে আমারও মূলত জানা নেই। মূলত এগুলা জানার জন্যই আমার এই আগ্রহটা আর কি, শেখার আগ্রহ। আচ্ছা কারণ আচ্ছা। আমি একজনকে শিখাচ্ছি, সে কতটুকু মানে ভালোভাবে শিখতে পারছে, একেবারে পরিপূর্ণ ভাবে শিখতে পারছে কিনা, এটা আমি তাকে বোঝাতে পারছি না। এর জন্যই আর কি আমার শেখার আগ্রহটা। আচ্ছা আচ্ছা, যেমন আমাদের মাশাআল্লাহ। বাংলাদেশে তো প্রশিক্ষণ চালু আছে বর্তমানে। আমাদের যে ইয়েটা আছে, একাডেমিটা, ওইটার মাধ্যমে মিশরেও মনে হয় কিছু প্রশিক্ষণ চালু আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যেমন ভালো। আলমা আরেফ হাতের লেখা একাডেমিটা, যেটা আর কি। আচ্ছা আচ্ছা। যে আশা করি আমাদের এই কোর্সগুলোর মাধ্যমে মধ্য দিয়ে আপনারা যারা প্রশিক্ষক হিসাবে আরো বড় ধরনের কাজ করতে আগ্রহী, কাজ করতে চান, তাহলে আপনার জন্য এখানে অনেক কিছু থাকবে। একটা হচ্ছে উপস্থাপন, মানে আপনি কিভাবে উপস্থাপনা করবেন এই বিষয়টি থাকবে, এবং একটি দীর্ঘ কোর্স পরিচালনা করছে ধারাবাহিকতা সম্পর্কে, এবং সার্বিক আমাদের সিলেবাস ধরন সবকিছু থেকেই উপকৃত হতে পারবেন। মানে আপনি একজন শিক্ষার্থী হিসাবে, একজন প্রশিক্ষক হিসাবে, একজন শিক্ষক হিসাবে উপকৃত হবেন আশা করি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে আমাদের কোর্স সম্পর্কে আর কোনো রিভিউ? অর্থাৎ মূল্যায়নটা কি আমরা হাতে লিখে দিব আপনার এতে হোয়াটসঅ্যাপ গ্রুপে? জি জি, এটিও আমাদের জন্য একটি ভালো হবে যে আপনারা আপনাদের মতামতগুলো উপস্থিত, অনেকের বলতে অনেক পয়েন্ট ছুটে যেতে পারে, বা আলহামদুলিল্লাহ যারা আপনারা রিভিউ দিয়েছেন অনেক চমৎকার, অনেক সুন্দর, ভালো লেগেছে আমাদের কাছে। আমরা আপনাদেরকে একটি কোর্স উপহার দিতে পেরে আমরা অনেক খুশি, এবং আপনারা যেই আনন্দ প্রকাশ করেছেন এতে আমরা আমাদের পথ চলা আরো শক্তিশালী হবে আশা করি। তারপরও আপনারা ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপের মধ্যে গ্রুপে আপনাদের রিভিউগুলো একটু লিখিত আকারে পাঠাবেন, আমাদের কাছে এগুলো সংরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। অর্থাৎ একটা অন্য প্রসঙ্গে একটা প্রশ্ন ছিল। জি জি আজকে সকালে সকালে দেখলাম যে শাইখুল আজহার হাফিজাহুল্লাহকে নিয়ে একটা সংবাদ আসছে যমুনা টেলিভিশনে এবং তার প্রথম আলোতে। সেটা হচ্ছে যে বর্তমান মিশরের গভর্নমেন্ট ওনাকে চাপ দিয়ে, উনি যে গাজার পক্ষে ছিলেন, ওই ওনার যে স্টেটমেন্টটা ছিল সেটা উনি
প্রত্যাহার করেছেন, এটা কি আসলে সত্য কিনা? আচ্ছা আচ্ছা, শাইখুল আজহারের ব্যাপারে আমি বাংলাতে একটি রিপোর্ট দেখেছি আজকে, সংবাদ, তবে এখনো এটার তথ্যসূত্র অনুযায়ী মানে মূল তথ্যসূত্র থেকে পাই নাই। তাছাড়া এখানে বিষয়গুলো কি, মানে একটি হচ্ছে গিয়ে শাইখুল আজহার, আরেকটি হচ্ছে আজহার, আরেকটি হচ্ছে আল আজহার ইউনিভার্সিটি। মানে এখানে আজহারের অধীনে অনেক প্রতিষ্ঠান। আজহার মূলত এটি একটি একটি মহাসাগর, মহাসমুদ্র, যার অধীনে অনেক প্রতিষ্ঠান আছে, অনেক কিছু আছে, বুঝতে পেরেছেন? তো আমি যে ইয়াটি দেখেছি, বিজ্ঞাপনটি দেখেছি, এটার মধ্যে লেখা যে আল আজহার ইউনিভার্সিটি থেকে দেয়া ফতুয়া তারা সরকারের চাপে প্রত্যাখ্যান করেছে। এটা দেখে আমি একটু হাসি পেয়েছে এই ইয়াটি দেখে, যে আল আজহার ইউনিভার্সিটি থেকে ফতুয়া প্রত্যাখ্যান করেছে। কারণ কি? কারণ হচ্ছে আল আজহার ইউনিভার্সিটি কোনো ফতুয়া কেন্দ্র নয়, ইউনিভার্সিটি। এটা আমি একটু আগে বলেছি যে প্রতিষ্ঠান, এটা সমুদ্র, আল আজহারের অনেক শাখা প্রতিষ্ঠান আছে। ইউনিভার্সিটি থেকে কোনো ফতুয়া প্রকাশ করবে এরকম ইউনিভার্সিটির কোনো ইয়া নেই, বুঝতে পেরেছেন? পরবর্তীতে এটাকে প্রত্যাখ্যান করবে, এটার প্রশ্নই আসে না। ফতুয়া প্রদান করার মূল কেন্দ্র হচ্ছে জামিয়া আল আজহার, আজহারের যে মূল মসজিদ, তারপর হচ্ছে মাশিখাতু আল আজহার, তারপর হচ্ছে মাজমাউল বুহুস আল ইসলামিয়া। এই কয়েকটি জায়গা হচ্ছে আজহার থেকে ফতুয়া প্রকাশের জায়গা, অর্থাৎ যাদের ফতুয়া এটি আজহারের, যেটি আজহারের ফতুয়া বা এটা আজহারের মত, এর জানার মাধ্যম বা পদ্ধতি হচ্ছে এই চারটি বিশেষ স্থান। একটা হচ্ছে জামিয়া আল আজহার, আজহারের যে কেন্দ্রীয় মসজিদ জামিয়া, আর একটা হচ্ছে মাশিখাতুল আজহার, যেখানে আজহারের হাইয়াতু কিবার উলামা, অর্থাৎ আজহারের যে বড় বড় যারা শায়েখ আছেন তাদের সংঘবদ্ধ একটি প্রতিষ্ঠান হাইয়াতু কিবারিল উলামা। আর এটা হচ্ছে মাজমাউ আল বুহুস আল ইসলামিয়া, এটা হচ্ছে ইসলামিক গবেষণা সেন্টার আজহারের অধীনে। বিশেষত এই তিনটি প্রতিষ্ঠান থেকে যে কোনো মতামত ফতুয়া প্রকাশ করা হলে সেটি হচ্ছে আজহারের ফতুয়া, বুঝতে পেরেছেন? এছাড়া অন্যান্য সে আজহারি মানে মানে হচ্ছে সে আজহারে পড়াশোনা করেছে, এখন সে একটা ফতুয়া দিয়েছে বা একটা কিছু করেছে, তো এটাকে যদি প্রচার করা হয় যে সে আজহার এই একটা ফতুয়া দিয়েছে, আজহার প্রত্যাখ্যান করেছে, এটা কিন্তু কি নয়, আজহারের কিছু নয়। সে আজহারের একজন শিক্ষার্থী বলে সে আজহারের প্রতিনিধিত্ব করে না, সে কি করে না, আজহারের প্রতিনিধিত্ব করে না। তো শাইখুল আজহারের ব্যাপারে যে ইয়াটি আছে, এটি কি আসলেও আদৌ শাইখুল আজহার থেকে এই ইয়াটি প্রকাশ পেয়েছে কিনা, শাইখুল আজহারে প্রত্যাখ্যান করেছেন কিনা, বা প্রত্যাখ্যান করলে শাইখুল আজহার আসলে বুঝাই বিষয়টি। গাজার যে যুদ্ধ শুরু হয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তো প্রায় 3 বছর একটি সময় যাচ্ছে। যুদ্ধ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যেই ব্যক্তি গাজাবাসীদের জন্য সবচেয়ে বড় সহায়ক ছিলেন তিনি হচ্ছে শাইখুল আজহার, এক কথায় এক নামে। অর্থাৎ গাজায় খাদ্য সামগ্রী বা ত্রাণ পৌঁছার একটি মাধ্যম হচ্ছে মিশরের যেই আছে গেট আছে, কি গেট বলে এটাকে, রাফা গেট, রাফা প্রসেস পয়েন্ট। আর এই রাফাতে প্রবেশ করার যেই ব্যানারের মধ্য দিয়ে রাফায় প্রবেশ করে, এটা হচ্ছে শাইখুল আজহারের জাকাত, বাইতু জাকাত থেকে, বাইতু জাকাত, এটা হচ্ছে শাইখুল আজহারের বড় একটি সহযোগিতা সংস্থা। এই সংস্থার মধ্য দিয়ে গাজায় যেই ত্রাণ আছে বা সহযোগিতা আছে, এই সহযোগিতা পৌঁছায়। অর্থাৎ বাইতু জাকাতের এর ব্যানারে অন্যান্য সংস্থাগুলো পাঠাতে পারে, বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে, আর এই বাইতু জাকাত একেবারে গাজা যুদ্ধ শুরু থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত অব্যাহতভাবে তাদের সর্বোচ্চ দিয়ে, সরকারের বাধা নিষেধ, অন্যান্য দেশের বাধা নিষেধ তো আছে, তাদের সর্বোচ্চ যতটুকু করতে পেরেছেন এই বাইতু জাকাত করে যাচ্ছে। অর্থাৎ বাইতু জাকাত হচ্ছে গাজাবাসীদের সহযোগিতা, ত্রাণ পাঠানোর বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান, যেটি হচ্ছে সরাসরি শাইখুল আজহার পরিচালনা করছে। এখন এই শাইখুল আজহারের ব্যাপারে অনেক ধরনের গুজব, রিপোর্ট এটা আমাদের ছড়াতে পারে, তবে এটা নির্ধারিতভাবে বুঝতে হবে যে আসলে শাইখুল আজহার কোন বিষয়টা প্রত্যাখ্যান করছেন। বিষয়ও অনেক। শাইখুল আজহার একজন শায়েখ হিসাবে তিনি আজহারের সকল প্রতিষ্ঠান,
সকল প্রতিষ্ঠানের মুরব্বী। এখন নির্দিষ্টভাবে কোন বিষয়টা আসলে তার উপর আপত্তি করা হচ্ছে সেটা হচ্ছে বোঝা বা ভাবার বিষয়। এই যে মোটা দাগে যে বলা হয় যে আল আজহার ইউনিভার্সিটি ফতোয়া প্রত্যাখ্যান করেছে, শাইখুল আজহার প্রত্যাখ্যান করেছে, আসলে এই বিষয়টি আমরা মানে একটি ব্যানারে বা বড় শিরোনামে দেখে যেভাবে একটি প্রতিক্রিয়া আমাদের মধ্যে সৃষ্টি হয়, আসলে অনেক সময় বিশ্লেষণের মধ্যে সেই প্রতিক্রিয়াটি আসে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি জি। আর শাইখুল আজহার, জি শাইখুল আজহার বা আল আজহার বর্তমান যেই অবদানটি রেখে যাচ্ছেন এটি হচ্ছে সম্পূর্ণ নিজেদের ঝুঁকির উপর দিয়ে, একেবারে ঝুঁকির উপর দিয়ে শাইখুল আজহার শুরু থেকে এই পর্যন্ত পরিপূর্ণভাবে গাজার সমর্থন, শুধু সমর্থন নয়, প্রত্যেকটি পদক্ষেপে অন্যদের প্রতি নিন্দা প্রদর্শন, ইসরায়েলের প্রতি নিন্দা প্রদর্শন সহ তারপরে রাষ্ট্রীয়ভাবে যত ধরনের সহায়তা করার আহ্বান শাইখুল আজহার তিনি একজন ব্যক্তি হিসাবে সবকিছু করে যাচ্ছে, কিন্তু এটা তার জীবনের উপর পরিপূর্ণভাবে ঝুঁকি। অর্থাৎ শাইখুল আজহারকে গ্রেফতার করার জন্য এবং তাকে হত্যা করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে, এই শুধু এই কারণে যে তিনি গাজার পক্ষে, এখনো পর্যন্ত তিনি গাজার পক্ষে আছেন, এবং শুধু কথায় নয় বরং হচ্ছে সংস্থা, ত্রাণ সংস্থা এবং সহযোগিতা এর মাধ্যমে বিরাট ভূমিকা পালন করে যাচ্ছে। বুঝতে পেরেছেন? শুকরান জাজিল। জি, আশা করি আরেকটা বিষয় জি জি যেটা মানে বর্তমান যে গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট সেটা আপনার সেকুলার গভর্নমেন্ট, হ্যাঁ, জি তার যে আপনার এটা কি আপনার আল আজহারের শিক্ষা বিভাগে এটা প্রভাব পড়ে? সে কি আল আজহার থেকে কি সে আপনার যাবে না কিনা সবসময় এরকম কিছু জানতে চাই কিনা? একবার নির্দিষ্টভাবে বুঝতে পারিনি, একটু আবার বলবেন কষ্ট করে। আপনার অর্থাৎ সেকুলার পন্থী, তো আপনার যে আল আজহার যে একটা মানে একদম বিশাল একটা প্রতিষ্ঠান, সেটার উপর কি তার কোনো প্রভাব থাকে কিনা? আচ্ছা আচ্ছা, মিশরের সরকার পরিবর্তন এবং সরকারের প্রভাব আল আজহারে আছে কিনা, আল আজহারের বিশাল যে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষাগতভাবে শিক্ষা সিলেবাস প্রণয়ন করা থেকে নিয়ে অথবা গঠনতন্ত্র, আজহারের যে গঠনতন্ত্র বা নিজস্বতা, এই নিজস্ব ধারার মধ্যে সরকারের কোনো প্রভাব নেই, সরকারের তেমন কোনো প্রভাব নেই। মিশরের শিক্ষা প্রতিষ্ঠান মানে শিক্ষা কেন্দ্রিক যে ইয়াগুলো আছে, আজহার ইউনিভার্সিটি তার নিজস্ব গতিতে একেবারেই সুন্দরভাবে চলছে, এর মধ্যে কোনো ইয়া নেই। এমনিভাবে আজহার মসজিদের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা আছে শিক্ষা কেন্দ্রিক, মিশর সরকারের তেমন কোনো প্রভাব নেই। তবে প্রভাব অন্য অন্য ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে আপনার স্বাধীনভাবে মেম্বার থেকে আওয়াজ তোলা, এটার মধ্যে কিছু ইয়া থাকতে পারে, প্রভাব থাকতে পারে। নতুন একটি প্রভাব আছে হচ্ছে আজহার মসজিদে আপনার গাজা যুদ্ধের পর থেকে বিশেষভাবে আজহার মসজিদ নিয়ন্ত্রণ বলতে শুক্রবার জুমার দিন মুসল্লিদের প্রবেশ নিয়ন্ত্রণ, অর্থাৎ সকলকে প্রবেশ করতে দেওয়া হয় না বা নির্দিষ্ট একটি সংখ্যা প্রবেশ করতে দেওয়া হয়, এটি একটি প্রভাব আছে। হ্যাঁ, তারপর গোয়েন্দা সংস্থা খুবই তৎপর, এটি এই দৃষ্টিকোণ থেকে একটি প্রভাব আছে। তবে যেই বিষয়টি বলেছে যে শিক্ষা কেন্দ্রিক তেমন কোনো কি নেই, শিক্ষা কেন্দ্রিক প্রভাব নেই, যেমন আমরা বিদেশিরা স্বাচ্ছন্দ্যবোধভাবেই মিশরে চলাফেরা করতে পারছি, যারা বৈধ পথে অবৈধ কোনো সংস্থার সাথে বা অবৈধ কোনো পেশার সাথে জড়িত না, তাদেরকে মিশর সরকার আমাদেরকে পূর্ণ নিরাপত্তা দিয়েই দেশে বসবাস করার সুযোগ দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় ছিল কি আপনার মিশরের যে মিডিয়া গুলো রয়েছে, আপনার ইলেকট্রনিক মিডিয়া, এগুলোর আপনার তাৎপর্যটা কেমন? জি মিশরের রয়েছে আপনার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আচ্ছা এদের ভূমিকা। আচ্ছা, মিডিয়া এর ভূমিকা এটি
দ্বিমুখী ভূমিকা, অর্থাৎ যারা ইসলামপন্থী মূল ধারার তাদের ভূমিকা, তারা সরাসরি ইসলামের পক্ষে এবং গাজা সংকটে তাদের পাশেই ভূমিকা রাখে। তবে বড় একটি দল আছে, এটা আমাদের দেশের মধ্যেও তাকান, যে একটি হচ্ছে সেকুলার মুখী আর একটি হচ্ছে ইসলাম মুখী। তো এরকম আসলে প্রতিটি দেশেই এখন, শুধু মিশন এটি, এই ধারাটি প্রতিটি দেশের মধ্যেই আছে। একদিকে ইসলামী মিডিয়া, আরেকদিকে পশ্চিমা মিডিয়া বা বিরোধী দল মিডিয়া, এটি আছে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের একটা বড় একটা কাজ থাকবে, হচ্ছে ব্লগ, নিয়মিত আল আজহার সম্পর্কে, আল আজহার ইউনিভার্সিটি, শায়েখ সকল সম্পর্কে নিয়মিত ব্লগের মাধ্যমে আপডেট দেওয়ার আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা আরো গুছানো ভাবে সঠিক বিশুদ্ধ তথ্য সরবরাহ করতে পারবো। আপনাদের যে কোনো প্রশ্ন, মানে আজহার আসলে বর্তমান যুগে নয়, এটি প্রাচীন ধারা, অর্থাৎ 1500 বছর এর একটি ঐতিহ্য বলা যায়, 1500-1300 বছরের একটি ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান হচ্ছে আল আজহার। আচ্ছা, এর শাখা প্রশাখা, এর ইলমি খেদমত পৃথিবীব্যাপী বিস্তৃত। তো এই আল আজহারের যে কোনো তথ্য, আমরা যদি বিশুদ্ধ তথ্য পেতে চাই, তাহলে আজহারের যে ওয়েবসাইট আছে, আল জামিউল আজহার অথবা আল আজহার আশ-শরীফ, এই ওয়েবসাইট থেকে আমরা সরাসরি তথ্য সংগ্রহ করতে পারি। বিশুদ্ধ তথ্যগুলো আমরা এই দুটো ওয়েবসাইটে পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল জামিউল আজহার অথবা আল আজহার আশ-শরীফ, এটি সরাসরি আজহারের ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারবো। জি, ইনশাআল্লাহ। আমরা আপনাদের আর কোনো প্রশ্ন, কার কোনো জানাশোনা আছে? জি না। আচ্ছা, এখানে একটা, জি 10 দিনের ক্লাস তো উস্তাদ শেষ হয়ে গেছে, জি এখন যোগাযোগ কিভাবে করবো? আচ্ছা, যোগাযোগ মাধ্যম সবসময় খোলা, উন্মুক্ত। তা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা নিয়মিত যোগাযোগ করতে পারবো, কোনো সমস্যা নেই। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারবো। আচ্ছা, তাহিদ ভাইয়ের কথার উপর একটি পয়েন্ট বলি, পয়েন্ট হচ্ছে আমরা অনেক সময়, তাহিদ ভাই আপনার মাইক্রোফোনটা একটু বন্ধ রাখেন। আমরা অনেক সময় মনে করতে পারি যে আজহার মিশরের মধ্যে বড় একটি ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে কেন সরাসরি কেন সেকুলার সরকার বা তাদের বিরুদ্ধে মাঠে নেমে যায় না একযোগে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে, গণ আন্দোলন করে, কেন এটা করে না? হ্যাঁ, যেমন আমাদের বাংলাদেশে যে কোনো একটি ইস্যুতে হেফাজতে ইসলাম সাথে সাথে নেমে যায়, কোনো নেই। এটা একটা ভাবনা চিন্তা, এটা প্রশ্ন আসতেই পারে, এটা আমাদের মধ্যে আসে, কিন্তু দীর্ঘ দিন থাকার পরে, নতুন অভিজ্ঞতা এবং সবকিছু দেখার পর এটাই অনুভব হচ্ছে যে আজহার যেই পথটা অবলম্বন করা চলছে, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। কেন গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আজহারের শুধু মিশরি শিক্ষার্থী না, বরং বিদেশি লক্ষ লক্ষ শিক্ষার্থী এক আল আজহার প্রতি বছর শিক্ষাদান করে আসছে। শুধু বিদেশিদের সংখ্যা লক্ষ লক্ষ, শিক্ষার্থীদেরকে প্রতি বছর আজহার লালন পালন করছে, শিক্ষাদান করছে। যদি যে কোনো ইস্যুতে সরাসরি আজহার থেকে রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি যে কোনো একটি ইস্যুতে সর্বপ্রথম যেই প্রভাবটি পড়বে বা প্রতিক্রিয়াটি আসবে, সেটি হচ্ছে বিদেশিদেরকে, মানে একবারে বিদেশিদেরকে দেশ থেকে সরানো। আজহারের যারা স্টুডেন্ট আছে সকলকে একযোগে হয়তো গ্রেফতার করবে অথবা দেশে পাঠাবে। এটা একটি মানে সাধারণ একটি প্রতিক্রিয়া, বুঝতে পেরেছি? তো আরো বড় বড় প্রতিক্রিয়া তো আছে। তো আজহার নীরবে তাদের মধ্য থেকে তারা কখনো সরাসরি সেকুলারকে সমর্থন করে এরকম পর্যন্ত আজহার এখনো না, বরং আজহার
তাদের বিপরীত বিরোধী, কিন্তু এটি সরাসরি যুদ্ধ রণক্ষেত্রে পর্যন্ত না, রণক্ষেত্র ওই পর্যন্ত না। কেন সেটা আমি বললাম, যে কোনো পরিস্থিতিতে সর্বপ্রথম প্রভাবটা পড়বে বিদেশি শিক্ষার্থী। আর এই বিদেশি শিক্ষার্থীদের প্রতি এই যে একটি প্রভাব পড়বে, এটি শুধু আল আজহার কেন, এটি মুসলিম বিশ্বে, মানে এই বিদেশি শিক্ষার্থীর কারা, বিদেশি শিক্ষার্থীরা হচ্ছে মিশর ছাড়া অন্যান্য দেশ থেকে আগত শিক্ষার্থী। অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী কিন্তু তার দেশের জন্য একজন বড় বড় স্কলার, এবং প্রত্যেক শিক্ষার্থীর ভবিষ্যৎ হচ্ছে সে এক এক দেশের সরকারের বিরোধিতা করে, তার বিরুদ্ধে গণ আন্দোলন জোগাড় করে একজন একটা ক্ষমতা কিন্তু সরিয়ে দিতে পারে, বা একটি বড় আন্দোলন গঠন করে একটি দল প্রতিষ্ঠা করা। মানে হচ্ছে একজন শিক্ষার্থী এর ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ হচ্ছে সেই বড় বড় একটি প্রতিষ্ঠান, সেই একটি বড় বড় আন্দোলন। তো আজহার সীমিত কিছুকে মেনে নিয়ে এর উপর বড় একটি দিনের খ্যাতপথ যেটা দীর্ঘমেয়াদী, এটিকে কিন্তু আজহার টিকে রাখছেন এবং সেই পথে এগিয়ে যাচ্ছেন। আমি বিষয়টি বোঝাতে পেরেছি? বুঝেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার, এটা হচ্ছে যে ওখানে যে ইসলামিক দলগুলো রয়েছে, যেমন মনে করেন ইখওয়ানুল মুসলিমিন, আল-নূর ইসলামিক পার্টি, এগুলো বর্তমানে কার্যক্রম কি চলমান নাকি বন্ধ? আচ্ছা আচ্ছা, সেই দলগুলোর কথা বললে দলগুলোর নাম আমি মিশরে থেকে উচ্চারণ করতে পারবো না, এই পর্যায়ে আছি। হ্যাঁ, এটিকে আমরা ভাই গ্রুপ বলি, মানে আমরা ইঙ্গিতে বলি, যেমন ভাই গ্রুপ যে কোনো বিষয় বোঝাতে, রাষ্ট্রপ্রধানকে বোঝাতে আমরা চাচ্চু বলি। এটা আমাদের কৌশল, অর্থাৎ আমরা চলাফেরার মধ্যে বোঝাতে প্রয়োজন হয়, কথা বললে এভাবে আমরা এই আকার ইঙ্গিতে বলি, বুঝতে পেরেছেন? এটা নিরাপত্তার জন্য ঝুঁকি, মানে আমি সরাসরি বুঝিয়ে দিচ্ছি যে কি পরিমাণ ইয়ে আছে, অর্থাৎ তাদের কোনো সিক্রেট নেই, কোনো আলোচনা নেই, তবে তাদের তৎপরতা আছে, তাদের তৎপরতা আছে। কেউ তাবলিগের মাধ্যমে কাজ করছে, বা বিভিন্ন নাম পরিবর্তন করে ব্যানারে কাজ করছে। যেমন ধরেন যে বাংলাদেশের জামাতে ইসলামী, শেখ হাসিনার আমলেও তো তাদেরকে নির্মূল করা হয়েছে, কিন্তু এখন দেখেন তাদের গণজোয়ার, তাই না? গণজোয়ার, তো গণজোয়ার হঠাৎ করে হয়েছে না, শেখ হাসিনার চোখেও ছিল, কিন্তু ভিন্ন ব্যানারে, ভিন্ন পরিস্থিতিতে, ভিন্নভাবে এভাবে আছে। তো যে কোনো সময় তারা ফুসলে উঠবে, আবার জাগ্রত হবে, এটা একটা সাধারণ রীতি। আপনার সুন্দর আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আমরা আপনাকে খুব মিস করবো। অবশ্যই আপনাদের কাছেও একটি আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ঘনিষ্ঠ একটি সম্পর্ক তৈরি হয়েছে তথ্য আদান প্রদানের মধ্য দিয়ে। ইনশাল্লাহ আমাদের এই সম্পর্ক এবং সহযোগিতার অনেক দীর্ঘায়ী হবে আশা করি। আমরা দীর্ঘ সময় পর্যন্ত পরস্পর সহযোগিতায় থাকবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যে কোনো প্রয়োজনে আমি আছি আপনাদের পাশে, যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আজকে আমরা এই পর্যন্তই রাখি, তাই না? জি ইনশাআল্লাহ, অনেক দেরি হয়ে গেছে, আমরা অনেক সময় নষ্ট করছি। সমস্যা নেই, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।